ওকে, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকে ভার্সি মাস্টার ক্লাসে। তো দেখতে পাচ্ছি যে আজকে আমরা এই ক্লাসে ফিজিক্স সেকেন্ড পেপারের অধ্যায় 7 ভৌত আলোক বিজ্ঞান এটা লেকচার 1 এ ডিসকাস করব। তো সবার আগে একটা ছোট ইন্ট্রো দিয়ে দেই এই জিনিসটার উপরে, যে ভৌত আলোক বিজ্ঞান বা সিম্পলি আমাদের এই ফিজিক্যাল যে অপটিক্স, এটা মারাত্মক কঠিন একটা চ্যাপ্টারের মধ্যে একটা পড়ে। এখন তুমি ভাবতে পারো যে এত মারাত্মক কঠিন চ্যাপ্টার যদি হয় তাহলে এটা আমাদের কি কাজে লাগে বা কোথায় কাজে লাগবে, বা আমি জানি অলরেডি তোমরা বোর্ডে পরীক্ষায় পড়ে আসছো, তো অঙ্কগুলো দেখে আসছো কিভাবে সূত্র বসাইতে হয়, কি বের করতে হয়। তো মনে হতে পারে যে ভাই ঠিক আছে, ব্যতিচার অপবর্তন কত কিছু তো হয়, ওগুলো দিয়ে আমার রিয়েল লাইফে কি দরকার, কাজে লাগে না তো। কিন্তু খুব ভালো করে চিন্তা করো, এই যে এই মোমেন্টে এই ক্লাসটা যে রেকর্ড করে আমি তোমাদেরকে দিচ্ছি বা উদ্ভাস দেওয়া হচ্ছে, রেকর্ডটা কি দিয়ে হচ্ছে? ক্যামেরা দিয়ে হচ্ছে না। ক্যামেরার সামনে কি আছে? লেন্স। এবং লেন্সে কি বেসিক্যালি ছিদ্র, মানে আলো যাওয়ার তো একটা ওয়ে আছে। ক্যামেরার অ্যাপারচার, এটা তোমরা অবশ্যই শোনার কথা। দেখবা যে ক্যামেরা কিনতে গেলে আমরা সবাই এখনকার টাইমে আর মেগাপিক্সেল জিজ্ঞেস করি না, আমরা বলি ভাই এফ বাই কত, 2.2 না 2 না 1.8 এরকম। এবং নর্মাল মানুষ কি চিন্তা করে, সংখ্যা যত বেশি তত ভালো। কিন্তু যারা এক্সপার্ট তারা খুব ভালো করে জানে এফ বাই যত ছোট মান হবে তত বেটার, মানে 1.8 এটা আরো বেশি ভালো। তো এই যে অ্যাপারচারের বিষয়টা, এটা কেন আসলো? একটা ফিজিক্যাল ডিভাইসে আসলো। ওই ডিভাইসে কি করে? আলোকে ক্যাপচার করে বা ফার্দার বিভিন্ন প্রসেসিং করে, তাই না? তার মানে তুমি যখন বাস্তব জীবনে ক্যামেরা হোক বা যে কোনো অপটিক্যাল ডিভাইস দিয়ে কাজ করা শুরু করবা, তখনই তোমাকে এই চ্যাপ্টারের বেসিক আইডিয়া খুব ভালো মতো জানতে হবে, না কাজ হবে না। যেমন ধরো, খুব ভালো ক্যামেরা দিয়ে রাত্রেবেলা কিন্তু তেমন ভালো শুট করা যায় না, বাট দিনের বেলা মারাত্মক সুন্দর শুট করা যায়। কেন ভাই? একই তো ডিভাইস। মানে আলোর কম বেশি হওয়া, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর ইন্টেন্সিটি, এই ব্যাপারগুলো একটা মেজর ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে কোনো ভিডিও প্রোডাকশন বা ক্যামেরা কাজ কারবার করার সময়। অর্থাৎ তুমি অ্যাকচুয়ালি ভৌত আলোক বিজ্ঞানকে যে ভাবো রিয়েল লাইফে কই কাজে লাগে, উল্টা কোশ্চেন জিজ্ঞেস করো কোথায় কাজে লাগে না, এভাবে চিন্তা করো। বুঝতে পারছি? ভৌত আলোক বিজ্ঞানে এরকম অনেক ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো আমরা প্রথমকার দিকে হয়তো জানতাম না। কথা মানে হচ্ছে, আলো নিয়ে কার প্রথম তত্ত্ব আমরা দেখতে পারছিলাম? নিউটনের কণিকা তত্ত্ব। উনি কি বলছিলেন? উনি বলছিলেন আলো নাকি কণার মতো বিহেভ করে। তুমি ভিজুয়ালাইজ করতে পারো, পিং পং বল দিয়ে ছুঁড়ে মারলাম, দেয়ালে গেল, ধাক্কা খাইলো, আবার আসলো, এরকম ধাক্কা খাবে এবং চলতেই থাকবে চলতেই থাকবে। তো ওনার এই তত্ত্ব দিয়ে আলোর প্রতিফলন খুব সুন্দর মতো ব্যাখ্যা করা গেছে। কিন্তু উনি ধরা খেয়ে গেছেন আলোর প্রতিসরণ ব্যাখ্যা করতে গিয়ে, সেই জায়গাতে একটু ইস্যু হয়ে গেছে। ইভেন আরো বড় প্রবলেম হয়ে গেছে অপবর্তন ব্যতিচার যখন আসলো। এটা আরো কেন কনফিউজিং হয়ে গেল? তার কারণটা হচ্ছে, আলো যে সরল পথে যায় এটা আমরা সবাই বিশ্বাস করি, বাট সত্যি কথা অর্থে আলো অ্যাকচুয়ালি সরল পথে গমন করে না। এটা তুমি যেটা ভালো জানতে চাও তা তোমাকে আরো একটু ডিপ লেভেলে যেতে হবে। আপাতত আমি তোমাকে এটা বলতেছি, আলো চাইলে তার দিক পরিবর্তন করতে পারে। এই জায়গায় আমি ফোকাস রাখতেছি। কখন দিক পরিবর্তন করে? কোন তীক্ষ্ণ ধার দিয়ে ঘেসে গেলে বা কোনো ছিদ্র দিয়ে বের হয়ে গেলে বেশ বিশাল পরিমাণ ঘটনা ঘটে। এই যে তীক্ষ্ণ ধার দিয়ে ঘেসে গেল বা একটা ছোট ছিদ্র দিয়ে বের হয়ে গেল, ছিদ্রটা কত বড়, মানে কিভাবে কম্পেয়ার করব? নিঃসন্দেহে আলোর দৈর্ঘ্যের সাথে কম্পেয়ার করতে পারতে হবে, তখন তুমি এই ঘটনাগুলোকে আরো ভালো মতো দেখতে পারবা। ঠিক আছে? আর আমরা সবচেয়ে কমনলি আলোকীয় কি ঘটনা দেখি? প্রতিফলন দেখতে পারি, প্রতিসরণ দেখতে পারি, অপবর্তন তো দেখতেই থাকি, রংধনু খুব সুন্দর জিনিস, এটাও দেখে থাকি। তার মানে অ্যাকচুয়ালি আমরা এই পুরা ওয়ার্ল্ডকে যে ফিল করতেছি, তাটা অনেক বড় জিনিস। আমাদের চোখ, আমি দুই চোখ দিয়ে দেখতেছি, আলো দিয়েই তো দেখতেছি। সো তুমি যদি আলোকে ভালো মতো জানতে চাও, তোমার অবশ্যই এই ফিজিক্যাল অপটিক্স পার্টটা লাগবেই। এবং ওর অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টটা কোথায়? ওর ইমপ্লিমেন্টেশন হচ্ছে ডিভাইসে, বিভিন্ন অপটিক্যাল ডিভাইসে। ঠিক আছে? তো আমি আর বেশি গভীরে না যাই, এটা আমাদের দরকার নাই। তাহলে আগে দেখি যে আমাদের চ্যাপ্টারে এইখানে কি কি প্রশ্ন পরীক্ষায় আসে বা কি কি টাইপ থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো, মারাত্মক ছোট একটা চ্যাপ্টার, কিছু তড়িৎচুম্বকীয় তরঙ্গের কথাবার্তা, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, ইভেন স্টার ক্যালকুলেট তুমি যদি করো, এই স্টার কিন্তু এই চ্যাপ্টারের কোশ্চেন আসার সাপেক্ষে পুরাটা পরীক্ষার সিনারি কিন্তু আমরা বলতেছি না, এতগুলো ক্লাস তোমরা জেনে গেছো। যদি বলি এই কোশ্চেন গুলোর মধ্যে কোনটায় কত পার্সেন্ট হইতে পারে, সবচেয়ে কমন প্রশ্ন যেখান থেকে হয় আমাদের নাম্বার 2, ব্যতিচার। এখান থেকেই প্রশ্ন সাধারণত সবচেয়ে বেশি হয়। ধরো তুমি এখানে ধরতে পারো আনুমানিক এই মানটা অ্যারাউন্ড 50% টু 51%, মোটামুটি এরকম বলা যেতে পারে। এটার পরেই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের সমবর্তন। এটাকে তুমি চাইলে রাফলি 40%-এর আশেপাশে রাখতে পারো ইম্পর্টেন্সের দিক থেকে। এরপর আমাদের আর বাকি যা থাকলো কিছু পার্সেন্টেজ, সেটা
তাড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং অপবর্তনের ক্ষেত্রে। তাড়িৎচুম্বকীয় তরঙ্গ থেকে প্রচুর পরিমাণের জ্ঞানমূলক প্রশ্ন আসে। ধরা যাক এখান থেকে হয়তো 7% মতো আমরা প্রশ্ন দাবি করতে পারি। তখন যোগ করা যাক, আর থাকলো কত, 50, 40, 90 হয়ে গেল আমাদের 7,098, আর থাকলো বাকি মাত্র 2%। তাহলে বাকি 2% আমরা অপবর্তন থেকে গেস করতে পারি। আগেই বলি এই পার্সেন্টেজ গুলো কিন্তু এমন না একদম এক্স্যাক্টলি এত, জাস্ট তোমাকে একটু বোঝানোর জন্য আমি এটা পার্সেন্টেজ তোমাকে দিলাম। ইভেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যদি আমরা পার্সেন্টকে চিন্তা না করে একদম বেসিক অ্যাপ্রোচ করি, কোথায় আমার কি লাগবে, প্রথম টাইপে বা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, এখান থেকে প্রচুর পরিমাণের জ্ঞানমূলক প্রশ্ন মানে পিওর এমসিকিউ আসতে থাকে। কোনটা তাড়িৎচুম্বক তরঙ্গ, কোনটা না, তার বৈশিষ্ট্য কি, হাবিজাবি সব এখানে চলে আসবে। এবং তাড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে যে এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় তার উপরে বেস করে এখন আমরা এই টপিকগুলোকে নিয়ে আসব। যেমন ব্যতিচার ধারণাটার দরকার কি ছিল, একটু আগে বলতেছিলাম যে নিউটন সাহেব যখন তার কণিকা তত্ত্ব দিলেন আলোর ক্ষেত্রে, এটা কিন্তু ফেল করলো। তারপরে এই আলোর বিহেভিয়ারকে ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী হাইগেন্স উনি তরঙ্গ তত্ত্ব দিলেন, এবং হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব দিয়ে আমরা জানতে পারলাম যে আলো এটা কিন্তু তরঙ্গের মতো বিহেভ করে। তার মানে নিউটন বললো কণার মতো বিহেভ করে, হাইগেন্স বললো আবার তরঙ্গের মতো বিহেভ করে। আমি বুঝবো কিভাবে? উনি ব্যাখ্যা বলতে পারছে বললে যে সব সত্য হয়ে গেল, এটা আমি কেমনে করব? এক্সপেরিমেন্ট তো করা উচিত, ট্রাস্ট আমার করতে হবে। সেই ট্রাস্ট করতে গিয়েই ইয়ং এর দ্বিচির পরীক্ষা বা ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, YDSE বা ইয়াং এর দ্বিচির পরীক্ষা, মারাত্মক ফেমাস একটা এক্সপেরিমেন্ট, এবং ওখান থেকেই অসাধারণ কিছু আমরা কনক্লুশনে আসতে পারি। সো ওই টপিকটা হচ্ছে আমাদের এই ব্যাকচারের ভিতরে। অর্থাৎ আমরা আলোর বৈশিষ্ট্যকে কণা ধর্ম না তরঙ্গ ধর্ম দিয়ে ব্যাখ্যা করব, এবং সেইটি তোমার এই ব্যাচের মধ্যে পড়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের এই চ্যাপ্টার সবকিছুই তরঙ্গ ধর্মের উপরে বেস করেই আগাবে। আমি একদম সিম্পলিফাই করে কথা বলতেছি। তাহলে অপবর্তন কি জিনিস? অপবর্তনটা হচ্ছে আলোক রশ্মি তার দিক পরিবর্তন করতে পারে। আমি খুব সিম্পল ওয়েতে লিখলাম যে দিক চেঞ্জ হয়, এই জিনিসটা আমি কথা বলবো। কিন্তু কখন হয়? যখন তুমি সরু ধার ঘেঁষে যাচ্ছ বা সূক্ষ্ম ছিদ্র দিয়ে যাচ্ছ, তখন আমরা এই অপবর্তন নিয়ে কথা বলবো। অপবর্তন কত প্রকার মানে কয় টাইপের হইতে পারে, এইটা নিয়ে কমনলি কোশ্চেন চলে আসে। যেমন ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, ফ্রনহপার শ্রেণীর অপবর্তন, এই টাইপ থেকে প্রশ্নগুলো ভালোই হয়। কিন্তু সাধারণত এখান থেকে তেমন অঙ্ক দিতে পারে না স্যাররা। কেন দিতে পারেন না? তার কারণটা হচ্ছে আমাদের কাছে তো এখন আর ক্যালকুলেটর নাই। আমি তোমাকে যতই ট্রিক বলি না কেন, সাইন ট্যান কস মানে বিভিন্ন ত্রিকোণমিতি অনুপাতের মান তুমি চাইলেও সব ট্রিক দিয়ে সলভ করতে পারবা না। হয়তো গেস করতে পারবা যে ভাই এমনটা হয়তো হইতে পারে, সর্বোচ্চ এই পর্যন্ত, এর চেয়ে বেশি কিন্তু অ্যাকচুয়ালি পারা ইম্পসিবল হয়ে যায়। তো এই জন্য তোমাদের পরীক্ষায় সাধারণত এই অধ্যায় থেকে তেমন একটা অঙ্ক আসে না বললেই চলে। সর্বোচ্চ হয়তো এই পুরো অধ্যায় থেকে কোশ্চেন একটাই হয়, সর্বোচ্চ একটা হয়। তো আবার এমন না যে প্রতি বছরই দিবে, একটু ব্রেক দিয়ে, বাট মোটামুটি জ্ঞানমূলক ভালো ভালো প্রশ্ন এখান থেকে চলে আসে। এবার আমরা আসি সমবর্তনের কাছে। সমবর্তন জিনিসটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল লাইফে অনেক ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন ধরো আমরা কড়া রোদে যখন বের হই, বা ধরো বিভিন্ন বিচে যাচ্ছ, সেন্ট মার্টিন যাচ্ছ, কক্সবাজার যাচ্ছ, তখন কি করো? ওই রোদ্রের সময় চোখে কেমন খুব জ্বালা পোড়া করে, সেখান থেকে বাঁচার জন্য আমরা একটা বড় বড় সানগ্লাস চোখে পরে ফেলি। হ্যাঁ, সব সানগ্লাস কিন্তু অ্যাকচুয়ালি ওই পরিমাণে ভালো না। তো সানগ্লাস পরি কেন আমরা? হয়তো অনেকে ফ্যাশন করার জন্য পরে, ইটস ওকে, বাট অ্যাকচুয়াল রিজনটা হচ্ছে চোখে যে ব্যথাটা হচ্ছে, সেই ব্যথাটা বা একটা অসহ্য লাগতেছে, এটাকে কমায় দেওয়া। কিভাবে? সূর্যের আলো প্রচন্ড প্রখর, প্রচন্ড তীব্রতা, ওই তীব্রতাকে যদি কিছুটা কমায় দেওয়া যায়, বাট দিনের বেলায় মতো আছে, সো আমি দেখতে পারবো আমার সামনে কি আছে, ক্লিয়ার দেখবো, বাট চোখে এক্সেসিভ পরিমাণে লাইট যাওয়ার দরকার নাই। এই জিনিসটাই যে আলোর তীব্রতাকে বাড়াবা কমাবা, সেটাকে আমরা সমবর্তনের মধ্যে ফেলবো। ইভেন তোমাকে আমরা এটা বোঝাবো, আলো যে বিভিন্ন তলে কম্পন করে, এই বিভিন্ন তলের কম্পনকে একটা তলের মধ্যে আবদ্ধ করে ফেলবো। ঠিক আছে? সো আমি অনেকগুলো তল এখানে রাখবোই না, বিভিন্ন তলের কম্পনকে আমরা একটা তলের মধ্যে আবদ্ধ করে ফেলবো। ইন শর্ট, এই জিনিসটা হবে আমাদের জন্য সমবর্তন। আমি প্রত্যেকটা ঘটনা ঘটার জন্য আমাদেরকে
তাড়িৎচুম্বক তরঙ্গ বা আর তরঙ্গকে ইউজ করতে হবে। তো সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের একদম বেসিক ফান্ডামেন্টাল কথাবার্তা। এখন যে বলো ভাই সমাবর্তন কই কাজে লাগে, যারা ফটোগ্রাফি করো তারা অবভিয়াসলি জানো যে লেন্সের সামনে কিন্তু অনেক ধরনের কোটিং দেওয়া থাকে এবং সেই কোটিং গুলো বেস করে কিন্তু লেন্সের কোয়ালিটি দাম চেঞ্জ হয়ে যায়। যেমন অনেক সময় দেখবা সূর্যের আলোতে ছবি তুলতে গেলে ছবি একদম মানে ঝলসে যায়, বাট আমার তো উল্টা আরো ভালো ছবি আসার কথা। কেন হয়? এক্সেসিভ লাইট এসে গ্যাঞ্জাম পাকায় দেয়। ক্যামেরার ছিদ্র তো একটা, ওই একটা ছিদ্রে যখন আলো প্রবেশ করে এই অপবর্তনের ঝামেলা পাকায় দেয়। ইভেন সমবর্তনেরও ইস্যু ওখানে থাকে, মানে অ্যাকচুয়ালি তিনটা প্রবলেমই থাকতে পারে, বাট বিভিন্ন ফিল্টার ইউজ করে বা লেয়ার বা অনেক ওয়েতে আমরা চাইলে এই প্রবলেম গুলাকে মিনিমাইজ করে ফেলতে পারি বা একদমই বাদ দেওয়ার মতো অবস্থায় আনতে পারি। আবার ধরো যে আমরা যখন চোখে চশমা পরি, ফটোসান বলে অনেকে অনেক নাম দিয়ে ডাকি আর কি ব্র্যান্ডিং করার ক্ষেত্রে, সূর্য আলোতে গেলে আস্তে করে কালো হয়ে যায়, তোমার দেখার কথা। সো এগুলোর পিছনে কিন্তু এই সিম্পল ব্যাপারগুলি লুকে আছে। বাট কি দিয়ে করব, ওই লেয়ার কি দিয়ে তৈরি করা যাবে সেগুলো করতে গেলে আমাদেরকে আবার একটু কেমিস্ট্রি পারতে হবে, সেগুলো আমাদের কেমিস্ট্রি জিনিস, ওটা আমরা এখানে আপাতত ডিসকাস করতেছি না। তো চলো সামনে আগানো যাক। আমি আগেই বলি আজকের ক্লাসে আমরা যে দুই টপিক নিয়ে কথা বলবো, একটা হচ্ছে তাড়িৎচুম্বক তরঙ্গ এবং আরেকটা হচ্ছে সমবর্তন। এই সম্পূর্ণ চ্যাপ্টারটাই জ্ঞানমূলক টাইপের, তেমন অঙ্কের কোনো ঝামেলা নাই এবং লেকচার গুলাও খুব বেশি বড় না, ছোটখাটো লেকচার। ঠিক আছে, তাহলে আমার সামনে আগাই। তাড়িৎচুম্বক তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটাকে নিয়ে ফার্স্ট কথা বলে নিই। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এখানে কি কি নাম পাইলা? তাড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, দুইটাকে পাইলা। তার মানে কমন সেন্সে বলতে পারি তাড়িৎচুম্বক তরঙ্গ হওয়ার জন্য আমাদেরকে দুইটা ফিল্ড দিতে হবে। একটা হইতে হবে ইলেকট্রিক ফিল্ড এবং আরেকটাকে হইতে হবে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, মানে তড়িৎ ক্ষেত্র এবং তোমার হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এবং এই ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড গুলো কিন্তু কনস্ট্যান্ট না, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল। এরা উভয়ই পরিবর্তনশীল। ইভেন আমরা শর্ট সিলেবাসে না পড়লেও কমন সেন্সে এতটুকু জানার কথা যে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র, সিম্পলি লিখতেছি আমি ভ্যারিং, মানে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র আর পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র, এদের মধ্যে সুন্দর সম্পর্ক আছে। কি সম্পর্ক সেটা? সেটা হচ্ছে যখন চৌম্বক ক্ষেত্র পরিবর্তনশীল হয় সে তড়িৎ ক্ষেত্রের জন্ম দেয়, অ্যাট দ্য সেম টাইম যখন তড়িৎ ক্ষেত্রে পরিবর্তন হয় সেটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের জন্ম দেয়। এখান থেকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট ফেনোমেনন দেখতে পারি, যে যেমন কারেন্টের প্রবাহের কারণে তড়িৎ ক্ষেত্র পাওয়া যায়, অর্থাৎ কোনো তারের ভিতরে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র পাওয়া যায়। ঠিক একইভাবে উল্টাই বলতে পারি, যখন চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন হয় তখন চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র আবিষ্ট হয়। এই জিনিসটা আমরা কোথায় পড়ি নাই? আমাদের চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 সেকেন্ড পেপার, সেখানে ছিল যে পরিবর্তনশীল ব্যাপারগুলোকে কিভাবে কাজে লাগাতে হয়। এখানে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের মারাত্মক রকমের অবদান আছে, কারণ উনি এটা বুঝে দিয়েছিলেন কিভাবে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রকে উৎপন্ন করতে পারে বা কিভাবে আবিষ্ট হতে পারে। এই জিনিসগুলোর পিছনে ওনার কন্ট্রিবিউশন অনেক অনেক বেশি। তো যেহেতু আমরা পড়ি নাই শর্ট সিলেবাসে, অত ডিপ লেভেলে যাওয়ার দরকার নাই, কিন্তু অন্তত এই ফ্যাক্ট গুলো, ঘটনাগুলো আমার জানা উচিত। তাহলে তুমি একবার একটু চিন্তা করো তো, ধরো আমাদের কাছে এরকম একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে আমি মুভ করাবো। কিভাবে মুভ করাবো একটু ভাবো তো। তোমরা নিঃসন্দেহে ওয়্যারলেস দেখছো, রেডিওর অ্যান্টেনা দেখছো, বা বেসিক্যালি রাউটারের অ্যান্টেনা, তুমি তো অনেক ধরনের অ্যান্টেনা দেখছো না? ওই অ্যান্টেনা কি করে? সিগন্যাল এমিট করে বা রিসিভ করে। কিভাবে করে সেটা একটা খুব সিম্পল ধারণা হচ্ছে এরকম, যে আমাদের যে অ্যান্টেনা গুলো থাকে, এই যে অ্যান্টেনা গুলো থাকে সেখানে কি হয়, এর ভিতরে একটা কুণ্ডলীর মতো থাকে, ধরো যে কপার তার এরকম কুণ্ডলী করে থাকে, এরকম ঘুরতে ঘুরতে পুরা আবদ্ধ করা এরকম অবস্থা থাকবে। আমার ড্রয়িংটা ভালো হচ্ছে না, বাট বুঝে নাও যে ভিতরে এরকম কপার তারের কুণ্ডলী আছে। তো এই কুণ্ডলীর মধ্যে কি হয়, এই কুণ্ডলীর মধ্যে আমরা ইলেকট্রনকে একবার উপরে পাঠাই তো আরেকবার নিচে পাঠাই। তো কি যখন ইলেকট্রন বারবার ফ্ল্যাকচুয়েট করতেছে, মানে কি বেসিক্যালি এই ইলেকট্রনটা কম্পন করতেছে না, তো ইলেকট্রনের কম্পনের দিকের সাথে লম্বভাবে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে যায়। অর্থাৎ আমরা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র দ্বারা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রকে এখানে পেতে পারি। সো এভাবে আমরা তাড়িৎচুম্বক তরঙ্গকে তৈরি করতে পারি। কিছু শর্ত আছে। শর্তটা হচ্ছে তুমি যেভাবেই বানাও না কেন, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র সর্বদাই পরস্পরের সাথে সমকোণে থাকতে হবে, এর ব্যতিক্রম কখনোই হবে না। এবং এদের দুইজনের সাথে আরেকটা তৃতীয় অক্ষ বরাবর
তুমি যে তরঙ্গটা পাবা সেই তরঙ্গটাকে বলি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। করা বুঝতে পারছি আমরা যে আমরা তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র এদেরকে পরস্পর সমকোণে রাখলে এদের পরিবর্তনের ফলাফলটাকেই তৃতীয় আরেকটা অক্ষে সিম্পলি দেখতে পারি তড়িৎ চৌম্বক তরঙ্গ রূপে। অর্থাৎ ধরে নাও যে এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, মানে তরঙ্গ আকারে ধরে নিচ্ছি, তার সাথে লম্ব আকারে এটা আমাদের চৌম্বক ক্ষেত্র। এই সবুজ আর এই বেগুনি একই সাথে পরিবর্তিত হচ্ছে এবং তাদের এই ক্রিয়ার ফলাফল আকারে আমি তৃতীয় একটা অক্ষে এইভাবে তাড়িৎ চৌম্বক তরঙ্গকে দেখতে পারতেছি। হোপফুলি বুঝে গেছেন কি মিন করতেছি। তাড়িৎ চৌম্বক তরঙ্গ যে বেগ নিয়ে অগ্রসর হয় তাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। আলো এক ধরনের তাড়িৎ চৌম্বক তরঙ্গ, এই জন্য আমরা সাধারণত আলোর বেগ নিয়ে যখনই কথা বলি তখনই আমরা তাকে সি দিয়ে প্রকাশ করি। এখন এই আলোর বেগ বা সি বা তাড়িৎ চৌম্বক তরঙ্গের বেগ এটা কিন্তু শূন্য স্থানের জন্য, সেই মানটা কত হয় আমরা শর্টলি লিখি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড শূন্য মাধ্যমের জন্য বা বায়ু মাধ্যমের জন্য। বাট হ্যাঁ, এই মানটা এক্স্যাক্টলি 3 না, এটা একটু কম 2967 এভাবে আসবে আর কি। ওটা চাইলে আমরা বের করতে পারবো। ওইটা বের করতে গেলেই দুইটা বিষয় সম্পর্কে মাথায় রাখতে হয়। একটু তো মনে করে দেখো তো, যখন আমরা কারশফের সূত্র পড়তেছিলাম তখন কিন্তু স্থির তড়িৎ চ্যাপ্টারের ওই জায়গাতে আমরা বলতেছিলাম যে তড়িৎ ক্ষেত্র যখন হয় বলরেখাগুলো মাধ্যমকে ভেদ করে যায়, তাই না? তো ওই মাধ্যমকে ভেদটা কত ইজিলি করতে পারবে বা কি কি প্রবলেম জড়াবে সেটাকে আমরা খুব ইজি করে বলছিলাম মাধ্যমের ভেদন যোগ্যতা। ঠিক আছে, তো তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে যে মাধ্যমের ভেদন যোগ্যতা সেটাকে আমরা এপসাইলন নট দিয়ে ডিফাইন করছিলাম। সেম ব্যাপারটা তো চৌম্বক ক্ষেত্রের সাথেও জড়িত, ওই জিনিসটাকে মিউ নট দিয়ে বলা হয়। হয় এর নামটা মাধ্যমের ভেদন যোগ্যতা না, এর নামটা একটু চেঞ্জ হয়ে যাবে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। তার মানে এপসাইলন নট যদি একটা কনস্ট্যান্ট হয় মিউ নট কি একটা কনস্ট্যান্ট হওয়ার কথা না? আমরা পড়ছিলাম এই এপসাইলন নটের ভ্যালু হচ্ছে 8.854 × 10⁻⁻12। ঠিক একইভাবে চৌম্বক ক্ষেত্র যখন তুমি তৈরি করবা তার বলরেখাগুলো মাধ্যমকে ভেদ করতে গেলে কিছু তো সমস্যা হবে, কষ্ট হবে। 4π10⁻⁷ এটা হচ্ছে সেই ধ্রুবকের মানটা। এই দুইজনকে সামহাউ যদি আমরা একত্রিত করতে পারি তখনই আমরা আলোর বেগটা পাবো। কেন একত্রিত করব? তার কারণ ভাই আলোক বলো তাড়িৎ চৌম্বক তরঙ্গ বলো তার মধ্যে তো দুই বান্দাই একই সাথে উপস্থিত আছে। তখন এই সূত্র হয়ে যায় C = 1/√ε0 মিউ নট, এবং এই মানটা বসাই দিলে আমরা শূন্য মাধ্যমের জন্য পেয়ে যাব তাড়িৎ চৌম্বক তরঙ্গের বেগটা কত বা তোমার এই চ্যাপ্টার অনুযায়ী আলোর বেগটা কত। এটা বললে আমি কোনো দোষ দেখতেছি না, মানটা মোটামুটি 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড এই টাইপেরই চলে আসে। সো এই যে কথাবার্তাগুলো এটাকে চাইলে আমরা সামারি করে দেখতে পারবো সামনে। বাট একটা কথা আমি উল্লেখ আগেই করে নেই, এখান থেকে যদি আমি সালগুলো দেখি একদম লাস্ট বছর ঢাকা ভার্সিটির 22-23-এ এখান থেকে সুন্দর জ্ঞানমূলক প্রশ্ন চলে আসছে। কিন্তু দেখো 22-23-এর আগে 18, 19, 17, 18, 16, 17 বেশ টানাই প্রশ্ন আসতো, মাঝখানে লম্বা গ্যাপ পড়ে গেছিল। আবার জিএসটি 21-22 অর্থাৎ তোমাদের এক বছর আগের কথা, সেখানে প্রশ্ন ছিল। অর্থাৎ এখান থেকে মোটামুটি কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন সবাই দিতেই থাকে, এটা কিন্তু বলাই যায়। তাহলে একটু আগে আমি এই যতগুলো কথাবার্তা এখানে ক্লিয়ার করলাম একটাকেও লেস ইম্পর্টেন্ট ভাইবো না, সবাই সামহাউ কানেক্টেড, এবং এই জিনিসটাকে আমরা সামারি করে চাইলে এই পেজটাতে দেখতে পারি। অর্থাৎ দেখো এখানে কিন্তু দেখানো হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিকটাকে আমরা ধরলাম ওয়াই অক্ষ বরাবর, চৌম্বক ক্ষেত্রকে ধরলাম ধরো আমরা এদিকে জেড অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর নিলাম আমরা তড়িৎ প্রবাহের দিক। অনেকেরই মাথায় প্রশ্ন আসার কথা যে ভাই তিনটা অক্ষের কি যে কোনো একটাই তড়িৎ ক্ষেত্র নিব, যে কোনো একটাই চৌম্বক ক্ষেত্র নিব, তাইলে কি হবে? না, যেখানে মন চায় সেইখানে নিতে হবে না। কেন হবে না? আমরা ভেক্টরের ক্রস গুণন পড়ে আসার কথা। এক্স অক্ষ আর ওয়াই অক্ষের একক ভেক্টরে গুণ করো, আই ক্যাপ আর জে ক্যাপ গুণ করলে কি পাবা? আই জে কে, কে ক্যাপ পাবা। তার সবসময় মাথায় রাখতে হবে তড়িৎ প্রবাহের দিক, সরি তড়িৎ না, তড়িৎ চৌম্বক তরঙ্গ প্রবাহের দিক যে বের করতে চাও তা তোমাকে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র এই দুইটাকে ক্রস গুণন করতে হবে। ক্রস গুণন করে তুমি পেয়ে যাবা এই আলটিমেটলি তড়িৎ চৌম্বক তরঙ্গ কোন দিকে যাবে। তাহলে আমরা যদি এখন এই বি আর ই এদের দুজনকে ক্রস গুণন করি, এ দেখাবে ক্রস গুণন করি, তখন কিন্তু এই যে ডান হাত
তোমার ডান হাতি স্ক্রু নিয়ম বা ম্যাক্সওয়েলের নিয়ম, যে ক্রস গুণ করি তখন কিন্তু এই দিক বরাবরই আমাদের চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র মিলে টোটাল যে তরঙ্গটা তার দিকটা আমরা এই দিক বরাবর পেয়ে যাচ্ছি। সো পরীক্ষা আসে তুমি সিম্পলি ডান হাত দিয়ে ক্রস করে দিবা বা নর্মাল ক্রস প্রোডাক্ট ইউজ করলেই হয়ে যাবে। সো দেখো একটু যে এতক্ষণ যে কথাবার্তা বললাম সেটা কিন্তু এই জায়গায় লিখে দেওয়া, সি সমান সমান 1/√f(0)μ0। এখানে এফসাইলন নট বলতে বোঝানো হবে চৌম্বকের জন্য শূন্য স্থানের চৌম্বক প্রবেশ্যতা 4π10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আমরা এটা না জানারই কথা, কারণ আমাদের শর্ট সিলেবাস এটা ছিল না, কিন্তু অন্তত এটা নামটা টেসলা এটুক তো মনে রাখতেই পারো নাকি। ঠিক একইভাবে শূন্য স্থানের ভেদন যোগ্যতা 8.854 10⁻⁻12, এটা হচ্ছে আমাদের উত্তর। এখানে ছোট্ট মিস্টেক হয়ে গেছে, এখানে 7 উঠে গেছে, -12। এই না, ঠিক করে দিলাম, সমস্যা নেই। একক গুলো নিয়ে খুব প্যারা খাইতে হয় তোমাদের। এখানে পরীক্ষায় এমসিকিউ এর মধ্যে প্রায় সময়ই এইখানে জিজ্ঞেস করে মানটা কত এবং তাদের এককটা কত। সো একটু প্লিজ কেয়ারফুলি এককটা আমরা মনে রাখার চেষ্টা করব, এটা প্রায়ই আসে পরীক্ষায়। আমরা সেই ছোটকালে ক্লাস 9-10 কথা বলতেছি, তখনই পড়ে আসছিলাম ভি সমান সমান এফ ল্যামডা। ভি বলতে তরঙ্গের বেগ, এখন এখানে তো আমাদের তরঙ্গ কোনটা, তাই চৌম্বক তরঙ্গ, তাই আমরা ভি লিখবো না, আমরা লিখবো সি। সি সমান সমান এফ ল্যামডা। সি বলতে আলোর বেগ, এফ মানে কম্পাঙ্ক, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। তুমি সবই কিন্তু এখানে জানো, সব প্যারা খাবার কিছু নাই। এবার এই এতক্ষণ গুলো কথার সিম্পল সামাইটা আরেকবার লিখে দেওয়া আছে, যে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র থেকে কেন উৎপন্ন হয়, তার কারণ এখানে একটা পর্যায়বৃত্ত কম্পন থাকে। আমি আগেই বলছিলাম পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র আর পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র কিন্তু কেমন হতে হয়, পর্যায়বৃত্ত, রিপিটেড হইতে হয়। একটু মনে করো তো, যখনই পর্যায়বৃত্ত হইতে হয় তখনই তুমি সেখানে কি ফাংশন ইউজ করতে পারো, সাইন ফাংশন ইউজ করতে পারো বা কস ফাংশন ইউজ করতে পারো। তার কারণ সাইন এবং কজের ক্ষেত্রে কিন্তু মানগুলো নির্দিষ্ট পর্যায় পরে রিপিট করবে, বাট সেক, কোসেক, ট্যান, কট এরা পারবে না, গ্যাঞ্জাম পাকাই দিবে। শুধু মান রিপিট করলেই হবে না, কন্টিনিউয়াস হইতে হবে, ব্রেক হওয়া যাবে না। তাহলে আমি এখানে এই তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রকে যখন ফাংশন আকারে আনবো, সমীকরণ আকারে আনবো, সাইন কজের হেল্প নিয়ে করব। এটা কিন্তু আমরা পারবো কিভাবে, পর্যায়বৃত্ত গতির মধ্যে আমরা দেখছিলাম কিভাবে এই সরণ বা মুভমেন্টকে চাইলে আমরা সাইন বা কজ দিয়ে ডিফাইন করতে পারি, বেগ বের করতে পারি, ত্বরণ বের করতে পারি, তাই না, করছিলাম কিন্তু। তো সেখান থেকে আমরা এই ছোট্ট কাজটা এখানে অ্যাটেম্প্ট নিতে পারবো, এটা আমরা পারবো, সমস্যা হবে না। এবং সবসময় মনে রাখবো তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র অবশ্যই পরস্পরের সাথে সমকোণে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাকে বলতেছিলাম যে আমরা চাইলে সাইন বা কজের এই কাহিনীগুলো ঘটাইতে পারবো, আমাদের মধ্যে ওই রকম সম্ভাবনা আছে। তো এটা মনে করে দেখো তো, আমরা যখন চ্যাপ্টার 8-এ পর্যায়বৃত্ত গতির মধ্যে সরণের সমীকরণ লিখতাম, কি ছিল, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস আদি দশা, এরকমটা লিখতাম আমরা। আচ্ছা, এটা কাজ করি, আমরা এখানে কিছু মান টান বসাই দিই। এর জায়গায় থাকলো এ, সাইনের জায়গায় থাকলো সাইন। আমরা জানি ওমেগার পরিবর্তে টোয়াইস পাই বাই ক্যাপিটাল টি বসানো যায়, ছোট হাতে টি লেখা যায়। এবং এই যে ডেল বা আদি দশা, এটাকে চাইলে কিন্তু আমরা দশা পার্থক্য দিয়ে লিখতে পারি, মানে টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু তোমার হচ্ছে একটা এক্স দিয়ে লিখতে পারি। এই জায়গায় গন্ডগোলটা লাগে যে ভাই দশা পার্থক্যকে আপনি টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য এভাবে লিখতেছেন। সো পথ পার্থক্যকে যদি এক্স দিয়ে লেখেন তাহলে সরণকেও কি এক্স দিয়ে লিখবেন, লেখা ঠিক হইতেছে না। তাই করে কি, তাই তোমাদের বইতে বা নর্মালি যখন সরণটা বলে ওইটাকে তখন আর এক্স দিয়ে না লিখে ওয়াই দিয়ে লেখে। তাহলে সরণটাকে প্রকাশ করলাম আমরা ওয়াই দিয়ে, আর পথ পার্থক্যকে আমরা প্রকাশ করলাম এক্স দিয়ে। মিনিং কিন্তু চেঞ্জ হয় নাই, যে যার মতোই আছে, শুধু হয়তো লেখার ধরনটা বদলাই গেছে, আর তো কিছু না, তাই না। আচ্ছা, এবার একটু চিন্তা করো তো, যদি আমরা চাই এই দুইটা পদের কাছ থেকে কি নিতে পারি, কি কমন আকারে রাখতে পারি। তুমি যদি চাও টোয়াইস পাই বাই টি বা টোয়াইস পাই বাই ল্যামডা, যেটা মন চায় এক টান দিয়ে ধরে আনতে পারো। আমার শখ উঠছে আমি টোয়াইস পাই বাই ল্যামডাকে আনবো, মানে তুমি তোমার শখ অনুযায়ী কাজ করবা, যা ভাল লাগে। আমার শখ উঠছে আমি 2 পাই বাই ল্যামডাকে আনবো, তাহলে আনো, কমন নিয়ে আনো। তাহলে রাখলাম এখানে এ, রাখলাম এখানে সাইন, তারপরে থাকলো টোয়াইস পাই বাই ল্যামডা। তার মানে এই দ্বিতীয় পদ থেকে শুধুমাত্র এক্স পড়ে থাকলো, কিন্তু এখানে ঘাপলা পাকছে। 2 পাই তো ছিল, ফাইন, সমস্যা নাই। ল্যামডা কই, ল্যামডা নাই। তো তুমি যে ল্যামডাকে ভাগ আকারে বের করে আনছো, তাহলে ভিতরে ল্যামডাকে গুণ আকারে ব্যালেন্স করবে না, তাই ল্যামডাকে গুণ আকারে ব্যালেন্স করে দিচ্ছি। তাই ল্যামডা ডিভাইড বাই ক্যাপিটাল টি
ইন্টু স্মল টি, এবং তারপরে আমাদের যে মাইনাস এক্স সেটা সেইভাবেই থাকলো মাইনাস এক্স আকারে। আশা করি এই কমনটা কিভাবে নিলাম সেটা বুঝতে পারছি। আর তুমি এটা বলতে পারো ভাই কেন নিছেন, সেটা আমি একটু পরে বলবো, আপাতত কিভাবে নিছি সেটাকে আমি ফোকাস করি। তার মানে এ সাইন টয়েস পাই বাই ল্যামডা, ল্যামডা বাই ক্যাপিটাল টি ইন্টু স্মল টি মাইনাস এক্স, এই পর্যন্ত পেয়ে গেছি। আচ্ছা, এইবার একটু এই জায়গাটার কাছে ফোকাস করি। সি সমান সমান এফ ল্যামডা বা ভি সমান সমান এফ ল্যামডা, তুমি চাইলে কিন্তু লিখতে পারো। একবার ভাবো তো ভাই, আমরা কি জানি না যে বেগ মানে ভি সমান সমান এফ ল্যামডা, বাট এফটা হচ্ছে পর্যায়কালের বিপরীত রাশি, অর্থাৎ ল্যামডাকে পর্যায়কাল দিয়ে ভাগ করতে বেগ পাওয়া যাবে। এখন সেই বেগটাকে তুমি ভি দিয়ে লিখবা নাকি সি দিয়ে লিখবা, তোমার ইচ্ছা, কে মানা করছে, লিখলেই তো হইলো। তাহলে এখন যে আমি এখানে এই ল্যামডা বাই টি এর জায়গায় সি লিখি, মন চাইছে, একই তো কথা, কারণ কি আমি আলোর বেগ নিয়ে কথা বলতেছি, আলোর তরঙ্গ নিয়ে কথা বলতেছি, তাই না? তাহলে আমরা চাইলে একটা কাজ করি, আমার তো এখানে যে অতটা জায়গা নাই, এটাকে আমি উপরে একটু এই জায়গাতে লেখার চেষ্টা করি, তোমরা খেয়াল করো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে y ইকুয়াল টু a সাইন টুয়াইস পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স, এমন কিছু একটা আমি পাইছি, a সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স পাওয়া গেছে। এখন এটাই তুমি একটু মাথায় একবার চিন্তা করো যে ভাই আসলে করলামটা কি। আমি একটা তরঙ্গের সমীকরণ বের করলাম, যে তরঙ্গের এখানে সরণটাকে তুমি ওয়াই দিয়ে ডিফাইন করতে পারবা, আর এক্সটাকে তুমি ওই পথ পার্থক্যের সাপেক্ষে প্রকাশ করতে পারবা। আর সি দিয়ে কেন লিখলাম, তার কারণ এখানে আমরা এই তরঙ্গটাকে আলোর ক্ষেত্রে চিন্তা করলাম। তাহলে তোমার যদি মন চায়, তুমি এই তরঙ্গের যে একটা বেসিক সমীকরণ পাইলা, এটা কোথায় কাজে লাগাইতে পারবা? তুমি চাইলে এটাকে দিয়ে তড়িৎ ক্ষেত্রকে ডিফাইন করতে পারবা, ইভেন তুমি চাইলে এটাকে দিয়ে চৌম্বক ক্ষেত্রকেও ডিফাইন করতে পারবা। খালি সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যখন তুমি ওয়াই এর পরিবর্তে তড়িৎ ক্ষেত্র ই লিখবা, তখন এ বিস্তারটা কি হবে? বিস্তারটা হবে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান ই নট, তার সাথে সাইন টোয়াইস পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স হয়ে গেল। এবং ঠিক একইভাবে তুমি যদি চাও যে ভাই আমাকে এখান থেকে বের করে দেন চৌম্বক ক্ষেত্রের জন্য সমীকরণটা কেমন হবে, তাহলে আমরা চৌম্বক ক্ষেত্রের জন্য লিখতে পারি বি সমান সমান চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান, মানে চৌম্বক ক্ষেত্রের বিস্তার সাইন টোয়াইস পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স। তোমার মাথায় এই কোশ্চেনটা আসতে পারে যে ভাই আপনি তো হুবাহু কপি মারলেন, সাইনের পরে ওইখানেও যা ছিল সাইনের পরে তো এখানে হুবাহু তাই রাখছেন, মানে এই তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের সাইন তো হুবাহু সেম হয়ে গেল, এটা কেন করলেন? একটু আগেই তো বাপ্তারে বলছিলাম যে পর্যায়বৃত্ত কম্পনটা যে হবে এই তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনে চৌম্বক ক্ষেত্রে জন্ম দিবে, বা চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনই তড়িৎ ক্ষেত্রে জন্ম দিবে। তুই সাইন দিয়ে লেখ আর তুই কস দিয়ে লেখ, তারপরে যে তোর দশা তা তো আর বদলাচ্ছে না। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের সাইন দিয়ে লেখো আর কস দিয়ে লেখো, যাই লেখো হুবাহু কপি পেস্ট, কোনো চেঞ্জ করা যাবে না, কারণ দুটা একই তোরে ভাব। ঠিক আছে, পার্থক্যটা কোথায়? তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান মানে বিস্তার, চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান মানে বিস্তার, ই নট বি নট, এখানে ঘাপলা, বাকি সব সেম। এখন দেখতো একদম যে প্রথম লাইনটাতে এখানে ই নট লেখা ছিল আর এখানে বি নট লেখা ছিল, এখন কি মিনিং বোঝা গেছে? মানে এরা হচ্ছে আসলে বিস্তার। কার বিস্তার? ই নট মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বিস্তার, আর বি নট মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের বিস্তার। সো বিস্তার বলো আর খাঁটি যদি বাংলায় বলি সর্বোচ্চ মান, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। তার কারণ কি সরণের সর্বোচ্চ মানকেই বিস্তার বলা হয়। বুঝতে পারছি? তোমাকে এই যে আমি কিছু আধ্যাত্মিক কথাবার্তা বললাম, সেই কথাবার্তার সামারি এই জায়গাতে। ঠিক আছে, অনেকেই প্রশ্ন করে, আমি দেখলাম যখন ক্লাস নিছি এর আগেও, তখন বলে ভাই এই হুট করে ই নট বি নট 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স এগুলা কোত্থেকে আসছে? এটা কিছুই না বাবা, এটা তরঙ্গের সমীকরণ। কিভাবে আসলো? পর্যায়বৃত্ত গতি কাজে লাগাই আমরা তরঙ্গ আকারে প্রকাশ করে ফেললাম। কেমন তরঙ্গ? তাড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র। এটাকেই দেখো আমরা সুন্দর মতো এই জায়গাতে এঁকে রাখছি। ঠিক আছে, এই জায়গাটা একটু কাইন্ডলি খেয়াল করা যাক। এখানে দেখো বি, এই যে বি, এই যে বি ভেক্টর আর এই যে ই, ই ভেক্টর, এরা দুই মধ্যে এইভাবে আছে। ই তোমার হচ্ছে এরকম আপ ডাউন মোশন দেখাচ্ছে, আর বি তোমার এরকম মোশন দেখাচ্ছে। সো ই আপ ডাউন কোথায় করতেছে? এই ওয়াই অক্ষ বরাবর। আর বি কোথায় আপ ডাউন করতেছে? এই জেড অক্ষ বরাবর। তাহলে ওয়াই আর জেড পরস্পর লম্ব,
আর এদের যে ফলাফল সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এই এক্স অক্ষ বরাবর কি পাবো আমরা, তাড়িৎ চুম্বক তরঙ্গকে পেয়ে যাব। ঠিক আছে, একটু বাম হাতে দেখাইলাম, কিছু মনে করো না, যাই বুঝতে পারছি দিলে আমরা, মানে বি আর ই এরা পরস্পর লম্ব হয়ে আছে এবং তাদের ফলাফলটা আমাদের যে এক্স অক্ষ হবে। আর মেইন কথা, এই তিনটাকে অলওয়েজ লম্ব হইতে হবে, যদি বাম হাত দিয়ে নিয়ে ডান হাত দিয়ে করতে হবে, বাট হোপফুলি তো বুঝতে পারছো পরস্পর অলওয়েজ লম্ব হবে। এখন এইটাকে যদি লজিক্যালি ভাবো তো, এই আলোক রশ্মিটা বা যে কোনো তাড়িৎ চুম্বক তরঙ্গ যখন যাচ্ছে, সে যদি একটা ক্ষেত্রফলের উপর যে আপতিত হয়, যেমন ধর মাথার উপরে লাইট এই বোর্ডের উপর এসে পড়তেছে বা আমার শরীরের উপর এসে পড়তেছে, এটা কি ক্ষেত্রফলে আপতিত হচ্ছে না? তো যখন ক্ষেত্রফলে আপতিত হয়, ও তো অ্যাকচুয়ালি প্রতি সেকেন্ডে কিছু পরিমাণের শক্তি নিয়ে আপতিত হচ্ছে, ওটাকে বলি আমরা পয়েন্টিং ভেক্টর। ঠিক আছে, এই পয়েন্টিং কিন্তু সায়েন্টিস্টের নাম। ইনি কোন সায়েন্টিস্ট? এই যে তাড়িৎ চুম্বক তরঙ্গের ব্যাপার স্যাপার, এটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল এখানে কথা বলছিলেন, কিন্তু ম্যাক্সওয়েলও একটা ব্যাপার ক্লিয়ার করতে পারেন নাই, সেটা হচ্ছে এই প্রবাহের দিক কিভাবে শক্তিকে নিয়ে যায়। এটা ওনার পিএইচডি স্টুডেন্ট ডক্টর পয়েন্টিং উনি ক্লিয়ার করে দিয়েছিলেন। ওনার নাম থেকে নামটা আসছে পয়েন্টিং ভেক্টর, এবং ওনার নামের স্পেলিংটা এইভাবে হবে পয়েন্টিং। ঠিক আছে, এরকম। তো ওর নাম থেকে এটা আসছে এবং উনি ডিরেক্টলি ম্যাক্সওয়েল স্টুডেন্ট ছিলেন, পিএইচডি স্টুডেন্ট। সো পয়েন্টিং ভেক্টর কি করে? পয়েন্টিং ভেক্টর বুঝাই দিচ্ছে প্রতি একক সময়ে, পার টাইমে, প্রতি একক ক্ষেত্রফল দিয়ে, পার এরিয়া দিয়ে কি পরিমাণের এনার্জি ফ্লো করতে পারে। সো পার টাইমে পার এরিয়া দিয়ে কি পরিমাণে এনার্জি, সো জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। সো সিম্পলি এককটা হয়ে গেল ওয়াট পার মিটার স্কোয়ার। এইটা তোমাদের পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, প্রায় এই এমসিকিউটা আসে। আর যদি অঙ্ক করতে হয়, তাহলে অঙ্ক করার ফর্মুলাটা হচ্ছে এইটা, এস ভেক্টর 1/μ0 ই ক্রস বি। মিউ নট কি তুমি ভালো করেই জানো। এখন হুট করে এটা মাথায় আসতে পারে ভাই যে ই ক্রস বি এর পরে ই ক্রস এইচ এগুলা কি হইলো, এটা আমরা পড়ি নাই আনফরচুনেটলি, এটা আমাদের চ্যাপ্টার 4-এ ছিল। দেখো আমি ক্লিয়ার করে দিই, বি ভেক্টর বা সিম্পলি বি বলতে বোঝানো হয় চৌম্বক ক্ষেত্রের মান। বি ভেক্টর মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের, চৌম্বক ক্ষেত্রের মান। আর এইচ কি বুঝায়? এইচ বুঝায় চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য। সো মান এবং প্রাবল্য তো এক কথা হইল না। সো প্রাবল্য থেকে মান কিভাবে পাইতে হয়? এইচ কে মিউ নট দিয়ে গুণ করলেই বি পাওয়া যায়। সো অ্যাকচুয়ালি পয়েন্টিং ভেক্টরের সূত্র হচ্ছে দুইটা প্রাবল্যের গুণফল, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আর চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের ক্রস গুণন, এখান থেকে পাওয়া যায় পয়েন্টিং ভেক্টর। তারপর উল্টা পাশে এই এইচ এর পরিবর্তে বি বাই মিউ নট বসায় দেওয়া যায়, তাহলে ই আর বি ক্রস আকারে থাকবে এবং মিউ নট তো সংখ্যা মান, তাই এটা নিচে ভাগ আকারে পড়ে থাকবে, একে নিয়ে আমাদের প্যারা না। কিন্তু খেয়াল করো, দুই বাই ক্রস গুণন করার সময় তড়িৎ ক্ষেত্র থেকে চৌম্বক ক্ষেত্র, ই থেকে বি, ই থেকে এইচ, এইভাবে কিন্তু ক্রস করতে হয়। এই জন্যই আমি তোমাকে শুরুতেই বলছিলাম, তুমি যে দিক বের করতে চাও, যাচ্ছে তাই বললে হবে না, ভেক্টর ক্রস গুণন দিয়ে তোমাকে আগাইতে হবে বা ভেক্টর গুণন দিয়ে তোমাকে আগাইতে হবে, বা তুমি চাইলে এরকম ডান হাতে স্ক্রু নিয়ম দিয়ে ঘুরায় বের করতে পারবা। ঠিক আছে, তো সামনে গাই আমরা কিছু এমসিকিউ সলভ করব। আমি আগেই বলছি এই আমাদের এই চ্যাপ্টার পুরাটাই হচ্ছে এমসিকিউ বেসড, মানে তোমার এখানে খুব বেশি ম্যাথ নাই, আসলে জ্ঞানমূলক প্রশ্ন। নিচের কোনটি এপসাইলন নট মিউ নট এর একক? এটা কোথায় আসছে? আমাদের ঢাকা ইউনিভার্সিটি 22 আসছে। একটু মনে করে দেখো তো ভাই, সি সমান সমান 1/এপসাইলন নট মিউ নট হোল রুট, এটা আমরা পড়ছি না ভাই? আচ্ছা, তাহলে এখান থেকে এখন কি বের করতে পারি? এখান থেকে বের করতে পারবো যে এটা এককটা কি হবে। একবার লজিক্যালি ভাবো, সি এর এককটা কি? সি এর তোমার এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড, সমান সমান এই পাশে একক আকারে থাকুক আর এই পাশ তোমার হচ্ছে 1/এপসাইলন নট মিউ নট হোল রুট। তোমাকে স্যার বলতেছে রুটটাকে সরাও, ইনভার্স কে উঠায় দাও, উল্টায় দাও। তাইলে পার মিটার এবং সেকেন্ড, প্রথমে উল্টায় দিলাম, এবার স্কোয়ার করে দিব, কারণ রুটকে সরাইতে স্কোয়ার করতে হবে। সো মিটার পাওয়ার -2 এস পাওয়ার 2। তো দেখো কি করলাম আমরা, আমরা এপসাইলন নট মিউ নট কে পাওয়ার জন্য যা ছিল আগে 1/, উল্টাইলাম, রুট ছিল, স্কোয়ার করলাম, তাহলে আলটিমেটলি কি পাবো আমরা? মিটার পাওয়ার -2 সেকেন্ড স্কোয়ার, দিস ওয়ান। সো এইটা হবে আমাদের জন্য অ্যান্সার। হোপফুলি আমরা এটা এখান থেকে বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখন আসো নেক্সট প্রবলেমে যাই। জিএসটি 2021-22 এর প্রবলেম আসি আমরা। তো এখানে কি দেখতে পারতেছো যে শূন্য স্থানে কোনো তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি
6000 অ্যামস্ট্রং হয়, মানে ল্যামডা আমাকে দেওয়া আছে, তাহলে কম্পাঙ্ক তো বের করতে হবে। তাই চুম্বক তরঙ্গ, তাই সি সমান সমান এফ ল্যামডা আমরা বলতেই পারি। সি এর মান কত? 3 × 10⁸। এখন কি বের করতে হবে? এফ এর মানটা বের করতে হবে, কিন্তু ল্যামডার অবস্থা ঠিক জায়গায় নেই। 6000 অ্যামস্ট্রং, তার মানে 6 × 10⁻⁷ এত মিটার। কিভাবে করলাম? আমরা জানি 1 অ্যামস্ট্রং এই কথার মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। সো এটা -10 আর 3 শূন্য মিলে হয়ে গেছে 10⁻⁷। যদি আমরা কাটাকাটি করতে চাই, এই 6 যাবে এই পাশে, 3 কে 6 দ্বারা ভাগ করলে হবে হাফ। -7 যখন এই পাশে যাবে তখন 8 আর 7 মিলে হয়ে যাবে 15। সো হাফ × 10⁻15, বাট হাফ তো কোথাও নাই, 5 আছে। একটা কাজ করতে পারি, আমরা এই হাফ বা 0.5 কে 5 লিখতে পারি, তাহলে একটা 10 ধার নিতে হবে, তাহলে 15 কাছ থেকে একটা 10 নিয়ে নিলে হয়ে যাবে 10⁻14। সো 5 × 10⁻14 এত হার্টজ। এখানে আমাদের অ্যান্সারটা হবে অ্যান্সার এ, দিস ওয়ান। ওকে, সিম্পল ক্যালকুলেশন বের হয়ে যাবে। নিচের কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? আচ্ছা, লজিক্যালি ভাবো তো, এটা কিভাবে বুঝবো আমরা? আমার ছোটকালে একটা সিকোয়েন্স পড়ছিলাম, আমি জানি তোমাদের মনে আছে কিনা, বেনি আ স হ ক লা, এরকম ছিল কিন্তু, বেনি আসহ কলা। এটা কোন সিকোয়েন্সে ছিল? এটা তোমার দুইটা সিকোয়েন্সই বলা যায়, তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষেও বলা যায়, আবার কম্পাঙ্কের সাপেক্ষেও বলা যায়। এই পাশে তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম, এবং যত আমরা সামনে আগাবো, এই ডান দিকে অগ্রসর হব, ততই আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মানটা বৃদ্ধি পাবে অথবা ফ্রিকোয়েন্সি হ্রাস পাবে। তাহলে বলছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাই দেখো তো, নীল তো আগেই পড়ে গেছে, হলুদও বেশ আগে আছে, বেগুনিও আগে পড়ে গেছে, কমলা এইটি লাস্টের একটু আগে, লালে একটু আগে। সেখানে আমাদের অ্যান্সারটা হবে অ্যান্সার কমলা, বা উত্তর হবে উত্তর ডি। মুখস্থ, ডাইরেক্ট মুখস্থ। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? এ তো আরো বেশি মুখস্থ। এটা মোটামুটি 450 থেকে 750 এই টাইপের। অ্যাকচুয়ালি এই মানটাকে না কোনো স্পেসিফিক ভাবে কেউ বলেই না, ওরা বলে ভাই ধরে নেন মোটামুটি 400 থেকে 700-র মধ্যে আপনার কাজ হয়ে যাবে, এই টাইপের বলে আর কি। 400 থেকে 700, 450, 750 এই টাইপের। তাই খেয়াল করে দেখো যে এই টাইপের উত্তর আমাদের শুধুমাত্রই অ্যান্সার বি এই জায়গাতে আছে। আচ্ছা, বাই দা ওয়ে, আমি তো তোমাকে শুধু সংখ্যা মান বলছি, একক তো বলি নাই। এককটা হচ্ছে ন্যানোমিটার। ন্যানোমিটার এককে মোটামুটি এরকম 4 থেকে 7, 3 থেকে 8, মোটামুটি এরকম আর কি। সো যেহেতুটা খুব কাছাকাছি যাবে, তুমি তাকে পিক করে ফেলবা। ন্যানো মানে কত? 10⁻⁹। সো এই -9টাকেই লিখে দিচ্ছি যে 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার। তুমি যখন এই 402 শূন্যকে দিয়ে দিবা, ওই -9টি হয়ে যাবে -7, মানে 2 ঘর যোগ হবে আর কি। সো উত্তর এখানে আমাদের অ্যান্সার বি। এক আলোকবর্ষ কত? সিম্পলি কত? আলোকবর্ষ কথার মানে কি? আলোকবর্ষ কথার মানে হচ্ছে আলো 1 বছরে যেই পরিমাণের দূরত্ব অতিক্রম করে সেইটা। তাহলে আমরা আলোর বেগকে কত বলতে পারি? কিছু উল্লেখ না করলে 3 × 10⁸ এত আমরা লিখতে পারি। 1 বছরে তুমি যাবা, তাহলে এটাকে আমাদেরকে কি করতে হবে? সেকেন্ডে কনভার্ট করতে হবে। 1 বছরে 365 দিন, 1 দিনে 24 ঘন্টা, 1 ঘন্টায় 60 মিনিট এবং 1 মিনিটে 60 সেকেন্ড। এই সম্পূর্ণ মানটাকে গুণ করে ফেললে কি পাবো আমরা? সামথিং কিলোমিটারে পাবো। এখন তুমি যে দেখে বুঝতে পারতেছো যে এটা মোটামুটি খুব সুন্দর কিছু চেহারা হয় নাই। 3 × 10⁸, এটা আমরা জানি 365, তাই থাকলো, এবং একদিনে কত হয়? 86,400 সেকেন্ড হয়। এটা আমরা পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারে পড়ছিলাম। তাহলে এত মিটার। তাও দেখো খুব লাভের লাভ কিছু হইতেছে না, কিন্তু তুমি যদি চাও মানে ম্যাট্রিক্স তাড়াতাড়ি সলভ করার জন্য, মানে অপশন চেক দেওয়ার জন্য যে কাজটা করতে পারো সেটা হচ্ছে এইটা 3, তো তুমি কি 3 এর ট্রিট করো, 365-কেও একটু কমায় দিয়ে 300-র মতো ট্রিট করো, আর 86,400 এটাকে একটু বাড়াই দিয়ে তুমি 9 দিয়ে ট্রিট করো। সো 1 2 3 4, 1 2 3 4। আশা করি আমি বুঝাতে পারছি আমি কি করতেছি। মানে আমি এখানে সংখ্যাগুলোকে অ্যাডজাস্ট করতেছি আমার মতো করে। আর 10⁸ ছিল, ও আগেও যে জায়গায় ছিল সেই জায়গায় থাকুক। যেহেতু আমার ক্যালকুলেট করে নেই, আমাকে তো অ্যাপ্রক্সিমেটলি আগাইতে হবে। তাহলে ভাই দেখতো, 3 3 গুণ করলে কত হয়? 9 9 9 গুণ করলে কত হয়? 81 ইন্টু 10⁻, কত হবে? 2 ঘর 4 ঘর 6 6 8 14, তাহলে 81 × 10⁻14 এত মিটার।
তোর এখানে সবগুলা মান দেখ 1 ডিজিট করে আছে, তুই এটাকে 81 কে 8.1 বানায় ফেল। এখানে 10 দিয়ে ভাগ করলে এই পাশে 10 দিয়ে গুণ হবে, তাহলে আমাদের উত্তরটা 8.1 এর বেশি হবে বা 8.1 এর কাছাকাছি হবে। কিভাবে বুঝলাম? এই যে বেসিক গুণ ভাগ করে তুমি দেখতে পারতেছি। তো খেয়াল করে দেখতো 8 এর ধারে কাছে মান কোনটা আছে? এই একটাই আছে। তো আমি চোখ বন্ধ করেই বলতে পারি উত্তর হবে এইটাই। কিন্তু আরে চেক দেওয়া উচিত ছিল যে এখানে তো কিলোমিটারে দেওয়া, আমি তো মিটারে বের করছি, ঠিক আছে কিনা। মিটারকে 3 দ্বারা ভাগ দিয়ে দাও, তাহলে কি হবে? কিলোমিটার হয়ে যাবে। তাহলে 15 থেকে কমে হয়ে যায় 12। তাহলে আমাদের হিসাব বলতেছে এইটার চেয়ে একটু বেশি, ইন্টু 10⁻12 এত কিলোমিটার, এবং এইটার সবচেয়ে কাছাকাছি উত্তরে এই একটাই আছে। সেজন্য আমরা একে পিক করে ফেলবো। সো পরীক্ষা হলে আমাদের ক্যালকুলেটর নাই, এটা কোনো ইস্যু না, আমরা কমন সেন্সে আগাবো। এবং আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত, সবকিছু শর্টকাটে করা যায় না, এটা মাথায় রাখবা। তোমাকে ভেঙ্গে চুরিয়ে আগাইতে হবে। ঠিক আছে, সামনে যাওয়া যাক তাহলে। তাই চৌম্বকীয় তরঙ্গের শূন্য মাধ্যমে বেগের ক্ষেত্রে কোনটি সত্য? ডাইরেক্ট সূত্র, সি সমান সমান √1/ε0 মিউ নট, একদম মুখস্থ ফর্মুলা, কোনো ঘাপলাই নেই এইখানে। কোনটি তাড়িৎ চৌম্বক তরঙ্গ নয়? আচ্ছা, তাড়িৎ চৌম্বক তরঙ্গ কি আর তরঙ্গ হয় না? আর মানে একই কথা কি, বা এভাবে বলতে পারি, যেই তরঙ্গগুলোর কম্পনের দিক এবং অগ্রসর হওয়ার দিক পরস্পর লম্ব ভাবে থাকে, তাকে বলি আমরা আর তরঙ্গ বা সিম্পলি তাড়িৎ চৌম্বক তরঙ্গ। সো রেডিও ওয়েভ, এক্স রে, গামা রে সবাই কিন্তু এই টাইপের হয়, কিন্তু আলট্রাসাউন্ড এইটা হবে না। কেন? তার কারণ ভাই, এই আলট্রা না, কারণ হলো সাউন্ড। চিন্তা করো তো, শব্দ কোন ধরনের তরঙ্গ? অনুদৈর্ঘ্য না অনুপ্রস্থ? সাউন্ড হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবং সাউন্ডের নিয়মটা কি? সাউন্ডের নিয়মটা হচ্ছে এর কম্পনটা যেই দিকে হবে তার অগ্রসর হওয়াটাও সেই দিকে হবে। কেঁচোর মতো, বডি ছোট হয়, বডি বড় হয়, ছোট হয়, বড় হয়, মানে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর অনুপ্রস্থ তরঙ্গ, তাই উত্তরটা হবে আমাদের আল্ট্রাসাউন্ড, কারণ শব্দ অনুদৈর্ঘ্য, তাই এটা তাড়িৎ চৌম্বক তরঙ্গ না। জ্ঞানমূলক প্রশ্ন। শূন্য মাধ্যমে আলোর বেগ নিচের কোনটি সমান? এই যে আমাদের আবারও কোশ্চেন কমন পড়ে গেছে, আবারও, এবং খেয়াল করো সে সিতেই আবার কমন পড়ছে 1/√ওভার সহ ε0 মিউ নট। একই প্রশ্ন পরীক্ষায় বারবার আসে, এবং বেঁচে গেছো, তোমাদের ক্যালকুলেটর পরীক্ষায় নাই, নাহলে বহুত প্যারা হইতো, মান টান বের করতে কষ্ট করতে হইতো। বেঁচে গেছি আমরা। তড়িৎ চুম্বকীয় বর্ণালীর নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্য আমাদের চোখে ধরা পড়ে? সো বুঝেই গেছো, আমাদের চোখে ধরা পড়ে মানে কত? 4 থেকে 7 এই রেঞ্জের মধ্যে, কিন্তু পাওয়ার কত? 10⁻⁻7 মিটার, যাকে চাইলে আমরা 400 থেকে 700 ন্যানোমিটার নাম দিয়েও বলতে পারি। তো দেখো 4 এবং 7-এর মাঝখানে গেছে, সবই তো 5, তাই কি চেক করবো? পাওয়ার চেক দিব, হয় ন্যানোমিটার হ, নাহলে পাওয়ার-7 মিটার হ। লাক আমাদের খুবই ভালো, ডিরেক্টলি আমরা 10⁻⁷ কে পেয়ে গেছি। আজ এমন না হয়তো অ্যামস্ট্রং দিত, বের করে নিতাম, প্যারা খাওয়ার তো কিছু নাই। বাট মুখস্থ থাকা হবে ভাই, সমস্যা। 5 কোথায়? 5 মোটামুটি তোমার মাঝামাঝি দিকে যেতেছে, মানে তোমার গ্রিনের দিকে আস্তে আস্তে শিফট হইতেছে। ঠিক আছে, সামনে আগাই। নিচের কোন রাশির একক μ0/ε0 এককের সমান হবে? এটা ডিরেক্টলি আমাদের মুখস্থ, এটা রোড স্কয়ার। এই সেম কোশ্চেনটা কিন্তু সাস্টের পরীক্ষাতেও আসছিল, আমি সালটা ভুলে গেছি, সাস্টের পরীক্ষাতেও আসছিল। সো এটার অ্যান্সারটা হচ্ছে ডিরেক্টলি অ্যান্সার হবে রোড স্কয়ার। তুমি ভাবতে পারো ভাই এটা আসছে কেমনে, এটা তো অ্যাকচুয়ালি তোমার লং সিলেবাস থেকে যদি পড়তা তাহলে একটু তাড়াতাড়ি ধরতে পারতে, এটা কোত্থেকে আসছে। কিভাবে আসছে? এইভাবে যে আমরা জানি সি সমান সমান E/B, মানে E0/B0 এভাবে লেখা যায়। আবার সি সমান সমান √ε0 মিউ নট এভাবেও লেখা যায়। তো আমরা বুঝি। এখন সমস্যা হচ্ছে আমরা তো বি এর কোনো ফর্মুলা জানি না। বি এর অনেক রকমের ফর্মুলা আছে, যদি আমরা গুণ করে রাখি আর কি E0 এর সাথে এইভাবে ε0 আর মিউ নট, তাহলে B0 সমান সমান এইটা। এখন যদি তুমি চাও B0 এর পরিবর্তে চতুর্থ চ্যাপ্টারে এই সূত্রগুলো দেওয়া আছে, সো মিউ আই ডিভাইড বাই টোয়াইস আর, এমনটা লেখা যায়। এটা আমরা পড়ি নাই, খুবই স্বাভাবিক, কারণ আমরা তো শর্ট সিলেবাস এটা দেখি নেই। তাহলে ε0 মিউ নট, এইভাবে ভাঙতে 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 আগাইতে হয়। এখন বুঝতেই পারতেছো যে কেন অ্যাকচুয়ালি আমি তোমাকে মানে করে দেখাইলেও তুমি এই জায়গা তো জানোই না, তো তুমি কেমনে করবা?
তাহলে চৌম্বক ক্ষেত্রের মান বের করা অ্যাকচুয়ালি অনেক রকমের সূত্র আছে, তার মধ্যে এইটাও একটা, বুঝছো, অনেকগুলোর মধ্যে একটা, একটা স্পেসিফিক কেস। তো যদি আমরা উভয় পক্ষকে বর্গ করে দেই তাহলে কি অবস্থা হয়, মিউ নট স্কোয়ার আই স্কোয়ার ডিভাইড বাই 2r স্কোয়ার, ও 2 তো 4 হয়ে গেছে বাই দ্য ওয়ে, আর এখানে তোমার ই নট এটাও স্কোয়ার হয়ে গেল, তার সাথে এপসাইলন নট আর হচ্ছে মিউ নট। এখানে কিন্তু কোনো আবার রুট দিব না, কেন, কারণ আমরা তো স্কোয়ার করে ফেলছি। এখন দেখো তোমার দরকার মিউ নট বাই এপসাইলন নট, এখানকার এই মিউ স্কোয়ারকে যদি ধাক্কা দিই এই পাশে তাহলে কি অবস্থা হবে, তাহলে এখানে এপসাইলন নট ছিল, থাকলো, মিউ নট স্কোয়ারটা এই পাশে আসলে মিউ নট ডিভাইডেড বাই মিউ নট স্কোয়ার, কাটাকাটি করে শুধুমাত্র একটা মিউ নট পড়ে থাকে। তাহলে এই ই নট স্কোয়ারটাকে ধাক্কা দিয়ে আমরা এই পাশে আনতে পারি না, লিখতে পারি আমরা আই স্কোয়ার ডিভাইড বাই 4r স্কোয়ার এবং ই স্কোয়ার। দেখছো কি করলাম, আই স্কোয়ার এখানে থাকলো, ই নটটা এখানে চলে আসলো, ই নট এখানে তোমার চলে আসলো, 4r স্কোয়ার পড়ে থাকলো, আর এখানে আমাদের এফ স্কোয়ার পড়ে থাকলো। এই যে এইবার তো এটা আমাদের একটা চেনার চেহারার মধ্যে মোটামুটি চলে আসছে। তো এখন তুমি ভালো করে জানো আই মানে কি, কারেন্টের মান, এই আর মানে কিন্তু আর অভ্যন্তরীণ রোধ ভাইবো না, এই আর মান তোমার দূরত্ব মানে মিটার স্কোয়ার, আর এই ই নটটা কি, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান। এখন বসায় কাটাকাটি করলেই পেয়ে যাব আমরা রোধ স্কোয়ার। সো এটা যেটা আমাদের শর্ট সিলেবাসে অ্যাকচুয়ালি টোটালি ইনক্লুড করে না, কিন্তু জ্ঞানমূলক ভাবে তো আমরা মনে রাখতে পারি নাকি, একটু তো আমরা করতে পারি। ঠিক আছে, সামনে আগাই। কোন শূন্য মাধ্যমে প্রবাহমান একটা সমতল তরঙ্গমুখের তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত ই বাই বি এর মান এসআই এককে কি হবে? ডাইরেক্ট মুখস্থ, সি সমান সমান ই নট বাই বি নট। তুমি ভাবতে পারো ভাই আপনার তো ইবি দিছে, ইবি দিছে কি হয়েছে, এটা কোন মাধ্যমে, শূন্য মাধ্যমে, তার মানে ই আর বি এর মান বলতে তুমি অ্যাকচুয়ালি ই নট বাই বি নটই করতেছো। সো ডিরেক্টলি অ্যান্সারটা হবে তুমি শূন্য মাধ্যমে এখানে আলোর বেগটাকেই বুঝাচ্ছ, ডাইরেক্ট অ্যান্সার। বুঝতে পারছি আমরা, জ্ঞানমূলক। সামনে আগাই। তরঙ্গের উপরে সমদশা সম্পন্ন কণার গতিপথকে কি বলে? একদম এটা হচ্ছে আমাদের হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব, হাইগেন্স তার যে তরঙ্গ তত্ত্ব বা ওয়েভ থিওরি, এইটি হচ্ছে এটা যে একটা তরঙ্গের উপরে সমদশা সম্পন্ন যতগুলো কণা আছে তারা অ্যাকচুয়ালি এক একটা তরঙ্গমুখ, অর্থাৎ ওইখান থেকে তুমি আর একটা তরঙ্গের জন্ম দিতে পারবা। এটা মনে রাখবে, কারণ হচ্ছে এরকম, ধরো এখান থেকে যেটা তরঙ্গকে আমি উৎপন্ন করে চারদিকে ছড়াই দেই, একটা না, অ্যাকচুয়ালি আমরা বোঝানোর ক্ষেত্রে কয়েকটা আঁকতে পারি। এটা কাজ করি, উল্টা করে আঁকি। আমি আগে কয়েকটা সার্কেল ড্র করে নিব। সি কি জঘন্য ড্রয়িং করতেছি, দাও আরেকবার আঁকি। ধরলাম এই যে এইটা আমাদের একটা সার্কেল, এখানে ধরলাম আরেকটা সার্কেল, উপর দিয়ে ধরলাম আমরা আরেকটা সার্কেল, মানে জাস্ট মোটামুটি চোখের আন্দাজে আমরা কিছু সার্কেলকে আঁকছি। কেন? তার কারণ এইভাবে ধরো পুকুরের মাঝখানে আমি একটা ঢিল ফেলছি, ঠিক এই পয়েন্টে ঢিল ফেলছি, ঢিল ফেললে কি হবে, পুকুরের পানি কাঁপাকাঁপি করবে, তাই না? আমরা উপর থেকে ড্রোন শট দিয়ে দেখতেছি, চিন্তা করতে পারো। তো যখন তুমি দেখবা তখন খেয়াল করবা যে তোমার এখানে এই ওয়েভ গুলা এমন ভাবে প্রডিউস হবে যে ধরো এই দিক বরাবর যে ওয়েভটা চলে যাচ্ছে, এই দিক বরাবর অ্যাকচুয়ালি সব দিকে তরঙ্গ ভাবে ছয়া যাচ্ছে, তাই না? যখন তুমি দেখবা তখন দেখতে পারবা হয়তোবা যে প্রতিবার আমাদের তরঙ্গটা এমন ভাবেই যাচ্ছে যেন এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু সমান সমান দূরত্ব মেনটেন করেই ক্রিয়েট করে। শুধু ওইটার জন্য না, যে সেম কাজটা আমরা অন্য আরেকটা তরঙ্গের জন্য চিন্তা করি। সাপোজ এখান থেকে যে চিন্তা করি আমরা যে এই দিকে ও চলে যাচ্ছে, সাপোজ এইভাবে যে এই দিকে ও চলে যাচ্ছে, তখন কি অবস্থা হবে, এটাও দেখবা এই যে এইভাবে 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 চলে যায়। অর্থাৎ আমি এটা বলতে পারি আমি একটা নির্দিষ্ট দূরত্বে গেলে প্রতিবারই একই রকমের মুভমেন্ট দেখতে পারবো প্রত্যেকটার ক্ষেত্রে, মানে প্রত্যেকটা তরঙ্গের ক্ষেত্রে। আমি যেখানে স্পেসিফিক দুইজনকে আঁকছি, এটা থেকে আমরা পেয়ে গেছি এইটা, অ্যাকচুয়ালি আমার আঁকা উচিত ছিল এইভাবে, এই যে এইভাবে। তো তুমি যেখানেই যাও না কেন, ইভেন তুমি যে বলো যে ভাই ধরেন আপনি এইভাবে এদিক চলে গেলেন, ফাইন, কোনো সমস্যা নাই, তুমি এইটার ক্ষেত্রে ওই ঘুরে ফিরে একই জিনিসই পাবা, এই যে এইরকম 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 এরকম। তাই যে প্রত্যেকটা যে কণা একটা নির্দিষ্ট দূরত্বে পড়ে গেলে কিরকম রিপিট রিপিট সমদশা সম্পন্ন কণা পাওয়া যাবে না, অর্থাৎ ওই পয়েন্ট থেকে আরেকটা তরঙ্গ জন্ম নিতে পারবে। সো সমদশা কণাগুলো তরঙ্গ মুখ। আর যদি এত কমপ্লিকেট না করে ইজি করে বলি যে ভাই তরঙ্গের
সমদশা সম্পন্ন কণা কোনগুলা? তো ধরো এই যে আমি এখানটা তরঙ্গকে আঁকলাম, এবার আমরা সমদশা সম্পন্ন গুলোকে মার্ক করব। এই যে এটা কি তরঙ্গের শীর্ষ না? তাহলে এই আরেকটা তরঙ্গের শীর্ষে যে কণাকে পাওয়া যাবে, এরা হচ্ছে পরস্পর সমদশা সম্পন্ন। তাই আমি এখানে একই কালার দিয়ে আঁকলাম, সমদশা সম্পন্ন। ঠিক একইভাবে যে আমরা তরঙ্গের খাজের কণাগুলোকে মার্ক করি, তাহলে এই দুইটা কণা বা এরকম প্রত্যেকটা কণাই পরস্পরের সমদশা সম্পন্ন। কিভাবে তাহলে বুঝতে পারতেছি যে এদের যে গতির বৈশিষ্ট্য, এই গতির বৈশিষ্ট্যটাকে অ্যাকচুয়ালি আমরা দশা দিয়ে চিন্তা করতেছি, গতির যত বৈশিষ্ট্য আছে। তো ধরো যে পার্টিকুলার আমরা এই পয়েন্টটাকে চিন্তা করি, এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে সমদশা সম্পন্ন হবে না, হবে না। কারণ দেখো তুমি এইভাবে এসে এই দিকে যাচ্ছ, তো তোমার ডিরেকশনটা কোন দিকে? এরকম না? বাট এই পয়েন্টে তোমার হাত কিন্তু উপরে উঠতেছে, ডিরেকশন কিন্তু ম্যাচ করতেছে না। বাট এই জায়গাতে এসে তুমি আবারও নিচের দিকেই যাচ্ছ, তাহলে এই বিন্দুটা আর এই বিন্দু মানে এই দুই কণা আবার পরস্পর সমদশা সম্পন্ন। অ্যাকচুয়ালি খুব সিম্পল ওয়েতে বললে, এক ল্যামডা পর পর অথবা এক পর্যায়কাল পর পর যতগুলো তুমি বিন্দুকে মার্ক করতে পারবা, তারা প্রত্যেকের সাপেক্ষে সমদশা সম্পন্ন হয়ে যাবে। ওই প্রত্যেকটা পয়েন্টকে আমরা তরঙ্গ মুখ বলতে পারবো। আশা করি আমরা কথাটা ধরতে পারছি। কোনটি তাড়িৎচুম্বক তরঙ্গ নয়? এই কোশ্চেন একটু আগে ফেস করছিলাম, আল্ট্রাসাউন্ড। এই বান্দা আমাদের তাড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। দেখো একই প্রশ্ন একই ভাবে কতবার পরীক্ষায় রিপিট করেছো, তুমি কেন পারবা না? তুমি ইজিলি সলভ করতে পারবা। আমরা এখন বের করব মিউ নট এপসিলন নট এর মাত্রা কত। একটু আগে মনে করে দেখো তো, আমরা মিউ নট এপসিলন নট কে কোথায় খুঁজে পাইছিলাম? রুট ওভার এবং 1 বাই সমান সমান হচ্ছে সি। আর তুমি কাকে চাচ্ছ? তুমি চাচ্ছ রুট থাকুক, আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু এটা ইনভার্স করা যাবে না, অর্থাৎ ওই পাশে উল্টাই দিব, মানে 1/c, তাই না? তাহলে এখন তুমি যদি বলি ভাই মাত্রা বের করো, একক বের করো, তুমি সব বের করতে পারবা। কিভাবে? কারণ সি এর জন্য জানি আমরা এককটা কি? মিটার পার সেকেন্ড। তাহলে একক হচ্ছে 1/মিটার পার সেকেন্ড, বা উল্টাই দিলে এখানে মিটার হয়ে গেল উল্টা আর সেকেন্ড হয়ে গেল সোজা, পার মিটার ইন্টু সেকেন্ড। এটা হচ্ছে আমাদের জন্য একক, পার মিটার ইন্টু সেকেন্ড। এখন বের করবো এখান থেকে আমরা কাকে? এটার মাত্রাকে। মিটার মানে কি? দৈর্ঘ্য বা দূরত্ব মানে লেংথ, সো এল ইনভার্স। সেকেন্ড মানে সময়, টাইম মানে বড় টি। তাহলে আমরা মাত্রা কি পেয়ে গেলাম? আমরা মাত্রা পেয়ে গেলাম এখান থেকে এল ইনভার্স ইন্টু টি। সো এই যে আমাদের অ্যান্সারটা এখানে এল ইনভার্স ইন্টু টি। আর যদি কেউ রুট ছাড়া বলতো, স্কোয়ার করে দিতাম L⁻⁻² T⁻²। ঠিক আছে? সো এই নাও আমাদের উত্তর হয়ে গেল, এখানে উত্তরটা হচ্ছে বি। খুবই সিম্পল, একটু বুঝে পড়ো তাহলেই পারবা। কাচের মধ্য দিয়ে বিভিন্ন বর্ণের আলো পরিভ্রমণ করলে কোন বর্ণের আলোর বেগ বেশি হবে? আচ্ছা, ফার্স্ট অফ অল তুমি চিন্তা করো, এখানে একটা মাধ্যম ফিক্স করে দিছে, ঠিক আছে, সমস্যা নাই, তাহলে মাধ্যম কিনে ভাবার দরকার নাই। কিন্তু যে কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে যদি মাধ্যম না বদলায়, তখন আমাদের সূত্র সি সমান এফ ল্যামডা, তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এবার এটা লজিক্যালি ভাবা যাক যে নিচের কোনটার আলোর বেগ বেশি হবে। তুমি এটা বুঝবা কিভাবে? এই তোমাকে যতগুলো এ বি সি ডি অপশন দেওয়া আছে, এদের মধ্যে কার এফ বেশি না কার ল্যামডা বেশি আমি কিভাবে চিন্তা করব? ব্যাপারটাকে ভাবো এইভাবে, কাছে আসার আগে তুমি কই ছিলা? তুমি তো কিছু না বললে নর্মালি শূন্য মাধ্যমে থাকার কথা অথবা বায়ু মাধ্যমে থাকার কথা। তুমি শূন্য বা বায়ু মাধ্যম থেকে কোথায় চলে আসছো? কাচের মাধ্যমে চলে আসছো। মানে অ্যাকচুয়ালি বাস্তবে এখানে কিন্তু মাধ্যমটা একটা চেঞ্জ হওয়ার ইস্যু ঘটছে। মাধ্যম চেঞ্জ হইলেও কোন ব্যাপারটা চেঞ্জ হয় না? যেই ব্যাপারটা চেঞ্জ হয় না সেটা তার কম্পাঙ্ক। কম্পাঙ্ক তার নিজের বৈশিষ্ট্য, কম্পাঙ্ক কখনো বদলাবে না। কিন্তু মাধ্যম চেঞ্জ হলে কি বদলাবে? ল্যামডা বদলাবে। তার মানে এখানে আমি যদি সিম্পলি অঙ্কটা করতে চাই, আমাকে কি চিন্তা করতে হবে? সি এর সাথে ল্যামডার সম্পর্কটা কিরকম সেটাকে চিন্তা করতে হবে। তাহলে যার ল্যামডা যত বড় হবে, তার সি এই কাছের মধ্যে তত বেশি হয়ে যাবে। সো এখানে দেখতেই পারতেছি লাল আমাদের সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বেনিয়া সহ কলা, তাই এখানে উত্তরটা হবে আমাদের এখানে লাল, অ্যান্সার হবে রেড। ঠিক আছে, মহাবিশ্বে ইথারের যে কোনো অস্তিত্ব নাই, এটা কবে আবিষ্কৃত হয়েছে? ভাই এটা মুখস্থ, এখানে বুঝানোর আসলে কিছুই নাই। অ্যান্সারটা হচ্ছে
87। এই সালে প্রুফ হয়েছিল যে ভাই ইথার বলে কিছু নাই। অ্যাকচুয়ালি যখন এই লাইট কিভাবে প্রোপাগেট করে বা লাইটের বৈশিষ্ট্য কি এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, অনেক বিজ্ঞানী অনেক রকম ধারণাই দিয়েছেন। যেমন নিউটন সাহেব বলছিলেন কণিকা তত্ত্ব, হাইগেন্স বললেন তরঙ্গ তত্ত্ব, এভাবে অনেক রকম তত্ত্ব ছিল। ইভেন আমরা এটাও চিন্তা করতাম যে আলোর তো একটা মাধ্যম লাগার কথা পাস হওয়ার জন্য, নাকি? তো ওই মাধ্যমটাকে ধরে নেওয়া ছিল যে পুরো মহাবিশ্বে ইথার বলে মনে হয় কোনটা মাধ্যম আছে যে মাধ্যমটাকে ছড়াচ্ছে। বাট পরে দেখলাম যে না ভাই, ইথার বলে কিছু এক্সিস্ট করেই তো না। কবে প্রুফ হইলো? 1887 এসে এই জিনিসটা প্রুফ হইলো। নিচের কোন তাড়িৎচুম্বকীয় বিকিরণের কম্পাঙ্ক সবচেয়ে কম? যার কম্পাঙ্ক যত কম হবে তার শক্তিও তত কম হবে। কেন? কারণ প্ল্যাঙ্কের সূত্র অনুযায়ী ই সমান সমান এইচ এফ। ঠিক আছে, তো দেখো তো এখানে এক্স রে মারাত্মক পাওয়ারফুল, অতিবেগুনি সেই পাওয়ারফুল, আল্ট্রাভায়োলেট কি গামা সেই পাওয়ারফুল, কিন্তু অবলোহিত এইটা তেমন পাওয়ারফুল না। কিভাবে বুঝলাম? আমাদের যে রিমোট বা অনেক সময় ফোন দিয়ে তোমরা এসি কন্ট্রোল করো, সেখান থেকে যে রেটা বের হয় ইনফ্রারেড, বর্তমান হচ্ছে অবলোহিত, এটা তেমন কোনো ক্ষতিকর কিছু না বা অত পাওয়ারফুল কিছু না। বাট এক্স রে, অতিবেগুনি গামা, এরা যদি বেশি মাত্রায় চলে আসে আমাদের ক্যান্সারও তৈরি করতে পারে। মানে এরা বেশি ক্ষতিকর কারণ এরা বেশি পাওয়ারফুল। এই জন্য আলোক তরঙ্গমুখের প্রতিটি বিন্দুকে নতুন গোলীয় তরঙ্গ হিসেবে গণ্য করা যায়। এই যেটাই বলতেছিলাম সমুদয় সম্পন্ন, এখানে কি বলতে পারি আমরা? এটাকে ব্যাচার অপসর কিছুই বলতে পারি না, কারণ ভাই এটা তো তার তত্ত্ব, তরঙ্গমুখের তত্ত্ব, গোলীয় তরঙ্গমুখের তত্ত্ব। এখানে তুমি ব্যাচার এই ঘটনা কেন আনতে যাবা? এটা আমার দরকার থিওরি। কার থিওরি? হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব বা তার থিওরি। একটি তাড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 600 ন্যানোমিটার। তাহলে এটা কোন ধরনের? দেখেই বুঝে গেছি এটা কিন্তু আবারও আমাদের সেই 400 থেকে 700 রেঞ্জের মধ্যে পড়ে গেছে। সেটা দৃশ্যমান আলোক রেঞ্জের মধ্যেই পড়ে, সেটা দৃশ্যমান আলোক তরঙ্গ বা তরঙ্গ দৈর্ঘ্য বলে কোনো দোষ দেখি না। ঠিক আছে, সামনে আগাই। নিচের কোনটি সত্য? বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কম। আচ্ছা, কম্পেয়ার করে কি করতে হবে? কম্পেয়ার করে লিখে নিই আমরা, বে নি আসহ কলা, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই তো, এখন চেক দিই। বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য সবুজ থেকে কম। হ্যাঁ, সবুজ আগে বেগুনি, সো আর চেক দেওয়ার দরকারই নেই। লাকিলি প্রথমটাই আমাদের উত্তর আকারে মিলে গেছে। সো বেগুনি আর তরঙ্গ দৈর্ঘ্য সবুজ থেকে আসলেই কম, সো উত্তরটা হবে আমাদের অ্যান্সার এ। বাকি চেক দেওয়ার দরকার বোধ হচ্ছে না। সামনে আগাইতে পারি আমরা। তাড়িৎচুম্বকীয় তরঙ্গ নিচের কোনটির দিক বরাবর অগ্রসর হয়? সুন্দর প্রশ্ন। আমরা পয়েন্টিং ভেক্টরে দেখে আসছিলাম যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আর চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যকে মাল্টিপ্লাই করলে পাওয়া যায় পয়েন্টিং ভেক্টর। পরে আমরা দেখলাম যে যদি আমরা চাই এই এইচটাকে বি ডিভাইডেড বাই মিউ নট এভাবেও লেখা যায়, তখন 1/μ0 পড়ে থাকলো, আর এ পাশে আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আর চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য ক্রস আকারে পড়ে থাকলো। সো পয়েন্টিং ভেক্টর কোন দিকে যাবে? পয়েন্টিং ভেক্টর তো আসলে তোমার তাড়িৎচুম্বক তরঙ্গের দিকটাকেই বোঝায়, তাই তাড়িৎচুম্বকের দিক পয়েন্টিং ভেক্টর দিক একই দিকে হবে। তো কিভাবে আসবে? ই ক্রস বি, এই সিকোয়েন্স থেকে আসবে। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে অ্যান্সারটা হবে অ্যান্সার বি, ই ক্রস বি। এটা হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। ঠিক আছে, সামনে গিয়ে আমরা আমাদের এখন নতুন টাইপ চলে আসছে সমবর্তন। খেয়াল করে দেখো, এখান থেকে সেই কবে প্রশ্ন আসছিল, আর লাস্ট বছর বলতে গেলেও লাস্ট বছর সেই প্রায় 2-3 বছর আগের কথা, 19-20 এখানে এগ্রিকালচার গুচ্ছ প্রশ্ন আসছিল। আমি আগেই বলছিলাম যে এখান থেকে যদিও ইম্পর্টেন্ট, চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট, বাট হয়তোবা পরীক্ষায় সর্বোচ্চ একটা কোশ্চেন দিতে পারে। তো সেই ক্ষেত্রে তো আর সব জায়গায় কোশ্চেন দেওয়া যাবে না। সমবর্তন জিনিসটা কি? খুব সিম্পল যদি বুঝাই বলি, আমাদের যে ন্যাচারাল আলো এটা কি হয়, এইটা কিন্তু সব দিকে এভাবে ছড়ায় যায়। তুমি একটু ফিল করার জন্য ফিল করতে পারো, ধরো একটা বোম যদি রুমের মাঝখানে ব্লাস্ট হয়, তাহলে স্প্লিন্টার গুলো কোন দিকে ছড়াবে? স্প্লিন্টার কিন্তু সব দিকে একইভাবে একই বেগে এভাবে ছড়ায় যাবে। তার মানে বিভিন্ন তলে কাপাকাপি করতে করতে কিন্তু এটা ছড়ায় যাবে। কিন্তু আমি যদি এই আলোর এতগুলো তলের কম্পনকে না চাই, একটা তলে ফিক্স করতে চাই, তাহলে কি করতে পারি? ওকে আমাকে বাধ্য করতে হবে। আমি কোনো ফিজিক্যাল ডিভাইস ইউজ করতে পারি, বা আমি চাইলে কোনো দ্রবণকেও কাজে লাগাইতে পারি। কেমিস্ট্রির মতো তোমরা এটা পড়ছো, একটু খুঁজো এর সাথে মিল আছে কোথায়, রেসিমিক দ্রবণের মধ্যে, একটু খুঁজো। তো যদি আমরা এমনটা কোনো ঘটনা ঘটাই যে সাপোজ একটা ফিল্টার আমি রাখলাম, যেই ফিল্টারের কাজ হচ্ছে শুধুমাত্র একটা নির্দিষ্ট তল দিয়ে আলোকে পাস করতে দেওয়া, যেমন ধরা যাক টুরম্যানিন কেলাস। এই টুরম্যানিন কেলাস গুলো কি হয়,
এরকম একটা প্রাইমারি অ্যাক্সিস থাকে বা মুখ্য অক্ষ থাকে। তো এই মুখ্য অক্ষটা যেরকম হয়, যেমন আমার ড্রয়িং অনুযায়ী এই মুখ্য অক্ষটা আছে লম্বাটে, অর্থাৎ যখন তুমি কোনো আলোকে এখান দিয়ে পাস করতে দিবা, ও শুধুমাত্র আলোর এরকম ভার্টিক্যাল প্লেনের যে কাপাকাপি, উলম্ব তলে কাপাকাপি, এইটাকে অ্যালাউ করবে। তুমি চাই জিনিসটাকে ভাবতে পারো কি দিয়ে, এটাকে তুমি ভাবতে পারো হচ্ছে তোমাদের বাসার জানলার গ্রিল দিয়ে। গ্রিল গুলো কেমন হয়, নর্মালি এরকম লম্বা লম্বা হয় না? তো তুমি যখন এরকম এই দুইটা লম্বা লম্বা গ্রিলের মাঝখান দিয়ে ধরো তোমার খাতা পাস করবা, তুমি কি চাইলেও খাতাকে এইভাবে ফ্ল্যাট করে পাস করতে পারবা? তুমি কিন্তু পারবা না, কারণ কি এই দুই লম্বা গ্রিলের মাঝখানে খাতাটা আটকায় যাবে। কিন্তু যদি আমরা এই দুই লম্বা গ্রিলের মাঝখানে খাতাকে এভাবে না করে সোজা লম্বা করে পাস করে দিই, তাহলে কিন্তু খাতা ঠিকই বের হয়ে যেতে পারবে। অর্থাৎ ওপেনিংটা যেরকম, তোমাকে সেই দিক বরাবর তুমি কাঁপতে কাঁপতে বের হইতে পারবা। সো আলটিমেটলি এটার ভিতর দিয়ে এইভাবে এই কম্পনটা অ্যালাউ করতে পারবে, মানে পাস করতে পারবে, বাট বাকিগুলোকে সে ব্লক করে দিবে। সো বিভিন্ন তলে কম্পনকে তুমি একটা তলের মধ্যে আবদ্ধ করায় ফেলছো, এই ব্যাপারটাকে বলতেছি আমরা সমবর্তন। কিন্তু চিন্তা করে দেখো তো ভাই, যে কোনো আলোক তরঙ্গ বা তাড়িৎচুম্বক তরঙ্গের কয়টা করে তোমার ক্ষেত্র থাকবে? দুইটা করে, পরস্পর সমকোণে তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র। তো তুমি যখন একটা লম্বা তলে এইভাবে বা এইভাবে যে কোনো একটা এরকম তল দিয়ে পাস করতে দিচ্ছ, তার মানে আমাদের যে দুইটা ক্ষেত্র ছিল, তাড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র, এই দুইজনের মধ্যে কেউ না কেউ তো ব্লক হয়ে গেছে। যেমন ধরো এই চিত্র অনুযায়ী তুমি হয়তোবা এই তাড়িৎ ক্ষেত্রকে কাপাকাপি করতে দিচ্ছ, বা চুম্বক ক্ষেত্রকে ব্লক করে ফেলছো না। ইভেন এটা উল্টা ঘটনা ঘটতে পারে, যে ধরো আমরা আমাদের এই যে টুরম্যালিন কেলাস বা ফিল্টার, তুমি যেই নাম দিয়ে ডাকো, এটার সামনে যে কেলাসটাকে রাখবো, আলোকে পাস করে দিব, এবার এই কেলাসটাকে সোজাসুজি না করে এরকম শোয়াই দিলাম, তখন কি হবে? তড়িৎ ক্ষেত্র কাটা পড়ে যাবে, বা চুম্বক ক্ষেত্র পাস করতে পারবে। অর্থাৎ প্রতিবারই কেউ না কেউ আটকাইতে হবে এই দুইটা ক্ষেত্রের মধ্যে একটা। এই জন্য মনে রাখবা, যখনই তুমি কোনো আলোকে পাস করতে দিবা, ধরে নাও এই আলোর তীব্রতা হচ্ছে আই নট, মানে ন্যাচারাল আলো, সে যখনই একটা কেলাস দিয়ে পার হয়ে বের হবে, তখনই তার তীব্রতা শুরুতেই অর্ধেক হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের ন্যাচারাল লাইট, ন্যাচারাল। আর যে বের হয়ে গেল, এইটা তোমার হচ্ছে সমবর্তিত আলো, মানে আলো পাস তো করবে বাট তার তীব্রতা কমে যাবে, সমবর্তিত আলো। এটাকে বলি আমরা পোলারাইজেশন বা সিম্পলি পোলারাইজড লাইট। এখন মনে করে দেখো তো, সানগ্লাস কিনতে গেলে বলে না যে ভাই এটা খুব ভালো সানগ্লাস, এটা পোলারাইজ সানগ্লাস। তুমি কি করে, সূর্যের আলো অনেক তল দিয়ে কাঁপতে কাঁপতে আসলো, বাট তোমার চোখের চশমা আলোকে পাস করবে, কিন্তু আলোর তীব্রতা প্রথমে কি করে দিবে, ডিরেক্টলি হাফ করে দিবে। বা অ্যাকচুয়ালি আরো মেকানিজম আছে, বাট নর্মালি যে কোনো ফিল্টার কি করে, ফার্স্টেই তীব্রতাকে অর্ধেক করে ফেলে। সো তীব্রতা অর্ধেক হয়ে গেলে আমার চোখে কি আর প্রেসার পড়বে? কষ্ট কিন্তু হবে না। এবং কেন এটা হয়? বিকজ যে কোনো একটা তোমার অক্ষ বাদ পড়ে যাবে, মানে তড়িৎ ক্ষেত্রের অক্ষ বা চৌম্বক ক্ষেত্রের অক্ষ তোমার বাদ পড়ে যাবে। সো এটা তোমার সিম্পল কারণ। ওকে, তাহলে সামনে আগাইতে পারি। এখানে দেখো সুন্দরকে দেখানো হচ্ছে যে টর্চ লাইট থেকে যখন আলো বেরোচ্ছে, আলো কিন্তু বিভিন্ন তলে কম্পন আছে, বাট ফাইনালি তুমি যখন এই মুখ্য অক্ষ দিয়ে বের হবা, তখন শুধুমাত্র উপর নিচে এইভাবেই কাপাকাপি করতে পারবা, অন্য কোনো কম্পনকে আমরা আর অ্যালাউ করতেছি না। তাহলে এই নর্মাল আলোর কম্পাঙ্ক, সরি তীব্রতা ছিল আই নট, আর যখন তুমি বের হবা, বের হওয়ার পরে তীব্রতা হয়ে গেছে অর্ধেক, আই নট বাই 2। সো এটা হচ্ছে ন্যাচারাল লাইট, আর এটা হচ্ছে পোলারাইজড লাইট বা সিম্পলি সমবর্তিত আলো। এবং এটা কখন হওয়া সম্ভব? যখন বিভিন্ন তলে কম্পন হবে, অর্থাৎ তোমাকে আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ হইতে হবে, নাহলে কিন্তু এই ঘটনা ঘটবে না। এটা আমি কোথায় কাজে লাগাইতে পারবো? এটাকে আমি কাজে লাগাইতে পারবো বিভিন্ন কেলাসের যখন গঠন নির্ণয় করব, মানে ওই বস্তুর ভিতরের বৈশিষ্ট্য কেমন এগুলা জানতে চাবো, তখন আমরা এই সমবর্তন টেকনিকটাকে কাজে লাগাইতে পারবো। সো লজিক্যালি শব্দ তরঙ্গকে দিয়ে কিন্তু এই কাজ করা যাবে না। কেন যাবে না? কারণ শব্দ তরঙ্গ তো ভাই দীঘল তরঙ্গ, ওকে তো দিয়া লাভই নেই, ওর তো কাপাকাপি যেদিকে হয় ও তো ওই দিকেই যায়, তো ওর তো এখানে কোনো মাথা ব্যথাই নেই। ঠিক আছে, তো চলো আমরা সামনে আগাইতে পারি। এটাকেই কাজে লাগায়ে বিজ্ঞানী ব্রিউস্টারের একটা সুন্দর ফর্মুলা আছে। তবে এই ফর্মুলার শর্ত আছে। শর্ত হচ্ছে, দেখো, যখন একটা নর্মাল ন্যাচারাল আলো এসে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে প্রবেশ করে, কিছু আলো প্রতিফলিত হয় এবং কিছু আলো প্রতিসরিত হয়। যদি কখনো এমনটা হয় প্রতিফলিত আর প্রতিসরিত এই দুইটার
মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আমি আবারও বলতেছি, প্রতিফলিত আর প্রতিসরিত এই দুইটার মধ্যবর্তী কোণ তোমার যদি হয় 90 ডিগ্রি, তখন দেখা যায় এই প্রতিফলিত আলোটা পার্শিয়ালি সমবর্তিত হয়ে যায়। এই কথা মানে হচ্ছে, চিত্রে খেয়াল করি নীল, লাল, হলুদ কতগুলা তলে কম্পন আছে, বাট প্রতিফলিত হওয়ার পরে শুধুমাত্র লালটা আছে, বাকিগুলা গায়েব হয়ে গেছে। তার মানে প্রতিফলিত যখন হয়েছে ও কি হয়ে গেল, ও সমবর্তিত হয়ে গেল। কিন্তু কোন শর্তে? প্রতিফলিত আর প্রতিসরিত এই মধ্যবর্তী কোণটাকে অবশ্যই হইতে হবে 90 ডিগ্রি, তাছাড়া কিন্তু এটা হবে না। এটুক মনে রাখলেই চলবে। আর আমরা যদি সূত্র আকারে লিখতে চাই, এটা সূত্রটাকে সুন্দর করে লিখে দেওয়া যাবে, বাতাস থেকে অন্য যে কোনো মাধ্যমে প্রবেশ করছো, মানে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে তুমি গেছো, তাহলে প্রতিসরণাঙ্ক সমান সমান ট্যান আপতন কোণ। অর্থাৎ তুমি বাতাস থেকে ধরো পানিতেই প্রবেশ করতেছো, তাহলে বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক সমান সমান বায়ু মাধ্যম থেকে তুমি যখন এই মাধ্যমে যাচ্ছ যেই কোণে আপতিত হইছো, বেসিক্যালি এইটা, এই আপতন কোণ, এটাকেই বলতেছি আমরা সমবর্তন কোণ। এই দেখো কিন্তু প্রুফ করে তোমাকে দিয়ে দেওয়াই আছে যে কোথায় তোমার কি ঘটতেছে, হালকা থেকে ঘন ব্লা ব্লা ব্লা, ইজি করে কইলে ভাই মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইকুয়াল টু আপতন কোণের ট্যানজেন্ট, শেষ। এখানে প্রচুর অঙ্ক আসে এবং 2-3টা মান মনে রাখবা, যেমন √3 সমান সমান 1.73, আর √2 সমান সমান 1.414। ঢাকা ভার্সিটির খুব পছন্দের 2টা মান। হ্যাঁ, যদি আমাদের এখানে অ্যাকচুয়ালি √2 এর দরকার নাই, আমার এই অঙ্কটা করার ক্ষেত্রে √3 কাজে লাগবে। কারণ কি, আমরা জানি tan ইনভার্স অফ √3 করলে কত হয়। তো মনে করো 1/√3 মানে তোমার হচ্ছে tan 30, আর tan 60 মানে তোমার হচ্ছে √3। সো এখান থেকে আমরা চাইলে এই ম্যাথটাকে এই অঙ্কের মধ্যে দিতে পারি। তো মনে রেখো জিনিসটাকে। ফাইন, তার সামনে আগে আমরা একটু বলতেছিলাম যে তুমি যখন আলোটাকে একটা ফিল্টার দিয়ে পাস করাবা, এই ফিল্টারকে আমরা চাইলে পোলারাইজার বলতেই পারি, যেমন টুরমালিন গ্লাস বা যে কোনো কিছু। তাকে একটা অবশ্যই মেইন অক্ষ আছে। তো যখনই এই মেইন অক্ষ দিয়ে আলোটা প্রথমবারের মতো বের হবে, শুরুতে কি হবে, তার যত তীব্রতা ছিল সেই তীব্রতা শুরুতেই অর্ধেক হয়ে যাবে। এখন তুমি যদি আবার আরো একটা টুরমালিন গ্লাসকে আইনে সামনে রাখো, কিন্তু শর্ত হচ্ছে এই যে তোমার অক্ষ ছিল, তুমি এই অক্ষের সাথে সমান্তরাল করে থাকবা না, তুমি অক্ষটাকে একটু বাঁকায়া দিছো। কত কোণ করে বাঁকায় দিছো? ধরো থিটা কোণ করে বাঁকায় দিছো। তখন নতুন তীব্রতা কি হবে? কথার মানে হচ্ছে, শুরুতে ছিল আমার I0 ন্যাচারাল আলো, প্রথমবার যখন ফিল্টার হইলো অর্ধেক হয়ে গেল আমার তীব্রতা। এখন তুমি মাতব্বরি কইরা আরেকটা ফিল্টার আনছো, থিটা কোণ করে ঘুরাই দিছো, তখন তোমার কি অবস্থা হবে? তখন I0/2 ঢুকছিল, তার সাথে cos স্কয়ার থিটাকে গুণ করে দিব। তাহলে সূত্রটাকে কি বলতে পারি? বলতে পারি ফাইনাল তীব্রতা হবে শুরুর আলোর তীব্রতা ডিভাইডেড বাই 2 এবং তার সাথে cos স্কয়ার থিটা। তোমরা ম্যাক্সিমামই পরীক্ষায় এইটাই ভুলে যাও যে ভাই আগে তো তীব্রতাকে অর্ধেক করবা, তারপর না তুমি আবার cos স্কয়ার গুণ করবা। এটা কোন বান্দার সূত্র? আমাদের বিজ্ঞানী মেলাসের সূত্র, সুন্দর করে একদম লিখে দেওয়া আছে, বাট তারপর আমি একবার বুঝাই দিলাম। ওকে, ইজি জিনিস ভাই, খালি ফর্মুলা মনে রাখলেই হবে। একটু কষ্ট করে ফর্মুলা আমরা মনে রাখবো, তাহলেই চলবে। কোন তরঙ্গের সমবর্তন সম্ভব নয়? তোমরা ভালো করে জানো, অনুপ্রস্থ না, অনুদীঘল তরঙ্গের সম্ভব না। অনুদৈর্ঘ্য বা দীঘল তরঙ্গ হচ্ছে শব্দ তরঙ্গ, বাকিটা তো আমার নর্মাল জিনিসপাতি। তো এখানে আমাদের মাথাটা করার কিচ্ছু নাই। সামনে আগাই। নিচের কোন বৈশিষ্ট্যের দ্বারা আট তরঙ্গকে চেনা যাবে? আট তরঙ্গের মধ্যে কি আছে? প্রতিফলন তো তোমার নর্মাল শব্দেরও হয়, ব্যতিচার কিন্তু শব্দেরও হয়, অপবর্তন শব্দেরও হয়, কিন্তু সমবর্তন এটা হবে না। সমবর্তন শুধুমাত্রই স্পেসিফিক ভাবে আট তরঙ্গের জন্য হয়। অনেকে বিশ্বাস করে না যে শব্দের নাকি অপবর্তন হয় না বা ব্যতিচার হয় না। চিন্তা করে দেখো তো, তুমি একটা রুমে কথা বলতেছো, তোমার কথা আরেক রুমে যায় কেমনে? শুধু কি প্রতিফলন হয়? সবই কিন্তু হয়, এটা মনে রাখবা। ইভেন অনেকে বলে ভাই ব্যতিচার কেমনে হয়? আমরা যে কানে নয়েজ ক্যান্সেলিং মাইক গুলা ইউজ করি বা হেডফোন ইউজ করি, কানে লাগায় রাখলে শুধু গান কানে আসে, আশেপাশে কোনো সাউন্ড কিন্তু কানে ঢোকে না। তার মানে কি, শব্দকে চাইলে ব্যতিচারের মাধ্যমে ধ্বংসাত্মক ব্যতিচার করে কেটে ফেলা পসিবল? তো মানে ব্যতিচার হওয়া পসিবল, ইম্পসিবল না। নিচের কোন তরঙ্গের পোলারায়ন সম্ভব না? পোলারায়ন মানে তো ভাই সমবর্তন,
তো তুমি উত্তর ভালো করেই জানো ভাই, তোমার সব উত্তর ঘুরে ফিরে সেই একই জায়গায় আসে, সেই শব্দের কাছে কিন্তু উত্তরটা চলে আসে। তো শব্দের ক্ষেত্রে পোলারায়ন সম্ভব না। কেলাসের গঠন নির্ণয়ের জন্য আলোর কোন বৈশিষ্ট্য ব্যবহৃত হয়? আমি একটু আগেই বলতেছিলাম যে কেলাসের ভিতরে আলো কিভাবে পাস করবে তা থেকে কিন্তু আমি বুঝতে পারবো তার গঠনটা কেমন। সো এটা হচ্ছে আমাদের সেই সমবর্তন, যা দিয়ে আমরা কেলাসের গঠনটাকে বের করতে পারবো। ঠিক আছে, আর যদি আমরা ক্লাসে আরো বেশি ভালো জানতে হয় তাহলে কিন্তু চাইলে আমরা আবার সমবর্তন আরেকটা কাজও করতে পারি, এক্স রে ডিফ্রাকশনও করতে পারি, মানে একদম আরো ডিপ লেভেলে যে জানতে চাই, যাক ওটা আমাদের আবার দরকার নাই, সেখানে উত্তর সে আমরা সমবর্তন করলেই পেয়ে যাবো, আমাদের বইতে আছে। সো আমরা এখানে বেশি মাথা ঘামাবো না। তো মোটামুটি আজকে যে এত কথাবার্তা গুলো বললাম, আশা করি বুঝতে পারছো সবই জ্ঞানমূলক, মানে থিওরি পড়ে পড়ে মনে রেখে মেমোরাইজ করে পরীক্ষা দিয়ে আগাইতে হবে। ম্যাথে তেমন আসলে কোনো ঝামেলা এখানে নাই, সো পেশাল করা কিছু নাই। তো আসলে আমরা আরেকটা এক্সাম্পল দেখে ফেলি। নিচে কোন ঘটনাটি অনন্যভাবে প্রমাণ করে যে আলোর তরঙ্গ একটা আট তরঙ্গ? এই সেই আবার উত্তর ঘুরে ফিরে সেম জায়গাতে আসলো, সমবর্তন। এটাকে দিয়ে কিন্তু আমরা এই যত লাউ কদু আছে সবগুলো বুঝতে পারতেছি। আলোর অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ উভয় প্রকার তরঙ্গে সম্ভব। আলোর অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ উভয় পক্ষে সম্ভব না, অ্যাকচুয়ালি অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ উভয়ের মধ্যে সম্ভব না, কারণ আলো তো ভাই শুধুমাত্রই আট তরঙ্গ হইতে পারবে, দুটো হইতে পারবে না। সো এখানে কোনোটাই হওয়া সম্ভব না, আগেই বাদ। বুঝতে পারছি আমরা? কোন তরঙ্গের ক্ষেত্রে সমবর্তন হয় না? সেই আবার উত্তর ঘুরে ফিরে আমাদের শব্দ তরঙ্গ। তো দেখো আমরা মোটামুটি যতগুলো প্রবলেম সলভ করলাম সবই কিন্তু সেম কনসেপ্টে বা সেম টাইপেরই। তো আশা করি তোমরা এখন বাসায় গিয়ে যখন আরেকবার নিজেরা রিভাইজ দিবা দেখবা, তখন তোমাদের আর কোনো সমস্যা হবে না, তাই না? তো আমরা চাইলে ক্লাসটা আজকে এখানেই শেষ করতে পারি। হোপফুলি বুঝতে পারছি যে আমাদের কিভাবে এই চ্যাপ্টারটা পড়তে হবে, একটু রিভাইজ দিতে হবে, থিওরিও দেখতে হবে, এবং স্পেশালি কোন বিজ্ঞানীর কোন থিওরি কত সালে দিছিলেন এটা খেয়াল রাখতে হবে, কারণ ভরসা নাই, যে কোনো কিছু পরীক্ষায় আসতে পারে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে আমাদের ক্লাস এখানেই ছিল। একটু বাসায় কাইন্ডলি বেশি করে প্র্যাকটিস করো, আশা করি সবাই পরীক্ষা ভালো হবে। ওকে, এখানেই বিদায়।